আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের প্রথম তিনটা চ্যাপ্টার রাত ভাই ওটা দিয়ে দিয়েছে। তো বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা আজকের ক্লাসে খুব অল্প টাইমের ভিতরে তোমাদেরকে দেখাই দিব, মেন বই থেকেও দেখাই দিব এবং কিছু প্রশ্ন সলভ করে দিব। ঠিক আছে, এগুলো লাস্ট মোমেন্টে দেখে যাবো। ওকে, তো এখানে প্রথমে দেখো সাজেশন দেওয়া আছে রক্তের বৈশিষ্ট্য, রক্তকণিকা, এগুলো তুমি একটু পড়বা। ঠিক আছে, গঠন, তার হৃৎপিণ্ডের গঠন, হৃদস্পন্দন, এট্রিয়ামের ডায়াস্টল, এট্রিয়ামের সিস্টল। ঠিক আছে, এখানে যে যতগুলো টাইম লাগে এই টাইমগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন কপাটিকা, কোন কপাটিকাগুলো কোন জায়গায় থাকে এটা গুরুত্বপূর্ণ। হৃদরোগ নির্ণয়ের কিছু পরীক্ষা আছে, এগুলো তোমার পরীক্ষাতে আসে। ঠিক আছে, রক্তের অস্বাভাবিকতা মানে হচ্ছে রক্তের আরবিসি বেড়ে গেলে বা হচ্ছে ডাব্লিউবিসি বেড়ে গেলে কি কি নামে তাদেরকে ডাকা হয়, এগুলো গুরুত্বপূর্ণ। তো এগুলো আমরা দেখবো আজকে। ঠিক আছে, আজকের ক্লাসে এগুলোই দেখবো আমরা। চলো আমরা দেখে, যেমন রক্তের বৈশিষ্ট্য খেয়াল করো। রক্তের প্রকৃতি কি? সামান্য ক্ষারীয়। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, তার মানে হচ্ছে পিএইচ 7-এর একটু বেশি থাকবে। পিএইচ 7-এর একটু বেশি থাকলে কত হবে? 7.35 থেকে 7.45। আর এভারেজে কত হয়? এভারেজে হয় হচ্ছে 7.40। ঠিক আছে, এভারেজ 7.40। কুইক রিক্যাপ করি আমরা, এগুলো তোমরা পড়ছো আগে। স্বাদ হচ্ছে নোনতা, আর তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, নর্মাল দেহের তাপমাত্রা। সেলসিয়াসটা খেয়াল রেখো, হ্যাঁ। আর আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। আর রক্ত কেন লাল হয়? কারণ আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন জন্য রক্ত লাল হয়। আর রক্তের কতটুকু আয়তন, মানে পূর্ণবয়স্কদের কতটুকু থাকে? 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার, যেটা হচ্ছে মানুষের মোট ওজনের 8%। ওকে, আর রক্তের 45% থাকে হচ্ছে রক্তকণিকা। ওই যে সেন্ট্রিফিউজ যন্ত্র যখন আমরা রক্তকে ঘুরাই, উপরের দিকে যে হলুদ বর্ণের অংশগুলো থাকে মেনলি রক্তরস থাকে 55%, আর 45% থাকে হচ্ছে রক্তকণিকা। আর রক্তরসের 90 থেকে 92% হচ্ছে মেনলি পানি। ওকে, এবার দেখো পলিসাইথেমিয়া। পরিমাণ হচ্ছে অনেক, তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া। ওকে, এটাকে আমরা পলিসাইথেমিয়া বলি। ঠিক আছে, পলিসাইথেমিয়া বলি। ওকে, তারপর এনিমিয়া কি? এনিমিয়া মানে হচ্ছে হিমোগ্লোবিন কমে গেলে এনিমিয়া বা রক্তশূন্যতা হয়। আর থ্যালাসেমিয়া কি? মেনলি হিমোগ্লোবিনের সংশ্লেষের ত্রুটিজনিত একটা রোগ, মানে হিমোগ্লোবিনের সংশ্লেষণের ত্রুটি হয়, এই জন্য আমাদের থ্যালাসেমিয়া হতে পারে। ওকে, থ্যালাসেমিয়া হতে পারে বংশগত একটা রোগ। লিউকোসাইটোসিস কি? যে শ্বেতরক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায় 4 থেকে 11,000, নর্মাল শ্বেতরক্তকণিকা 4 থেকে 11,000। তো এর থেকে হালকা একটু যদি বেড়ে যায় 12,000 13,000, তখন এটাকে আমরা লিউকোসাইটোসিস বলবো। আর যদি খুব বেশি বেড়ে যায়, ধরো 50,000 থেকে 1 লাখ এরকম সংখ্যা হয়ে যায়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে লিউকেমিয়া। তো লিউকেমিয়া মেনলি হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার, এবং এই ব্লাড ক্যান্সারটা হলে কিন্তু তোমার রক্তকণিকা মানে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যাবে। 50,000 থেকে 1 লাখ বা এরকম হতে পারে, আরো বেশি হতে পারে। ওকে, এবার লোহিত রক্তকণিকা, এটা সংখ্যাটা তুমি মনে রাখবা। ভ্রূণদেহে বেশি থাকবে। ভ্রূণদেহে বেশি থাকবে কারণ ভ্রূণদেহের চাহিদা বেশি আমাদের অক্সিজেন বা হচ্ছে আরবিসি বা রক্ত, এদের চাহিদা বেশি। তাহলে সেক্ষেত্রে থাকবে 80 থেকে 90 লক্ষ, শিশুর দেহে 60 থেকে 70 লক্ষ, পূর্ণবয়স্ক পুরুষ কত, স্ত্রী দেহে কত, এটা মনে রাখবা। আর রক্ত হিমোগ্লোবিনটা তো অক্সিজেন বহন করবে, কার্বন ডাইঅক্সাইড বহন করবে। ঠিক আছে, অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করবে, এবং হচ্ছে রক্তের সান্দ্রতা বা হচ্ছে ভিসকোসিটি বজায় রাখবে। দেখো, শ্বেত রক্তকণিকা সংখ্যা কতটুকু এটা মনে রাখবা, 4 থেকে 11,000। বেশি হয়ে গেলে কি? লিউকোসাইটোসিস, তাই না? আর গ্র্যানুলোসাইট মানে কি? দানা, যেগুলো দানা মানে কি? দানাগুলো ফিল করা যায়। দানাগুলো কি করা যায় বলো? দানাগুলো ফিল করা যায়। আমরা তাড়াতাড়ি যাচ্ছি, একটা কুইক রিক্যাপ দিচ্ছি, যেহেতু পরীক্ষায় তোমার লাগবে, এখন বোঝানোর টাইম নাই। আমরা জাস্ট যা আছে এটা মুখস্থ করে পরীক্ষায় ভালো করব, এখন বোঝার কোনো টাইম নাই। জাস্ট যেগুলো পরীক্ষাতে আসবে একবার করে জাস্ট আমি বলে যাব, তুমি পড়ে ফেলবা। তাহলে নিউট্রোফিল, ফিল আছে, ফিল মানে হচ্ছে দানা। মেনলি কিভাবে মনে রাখবা? ফিল মানে হচ্ছে দানা। তাহলে এগুলো দানা যেহেতু, তাহলে এগুলো হচ্ছে গ্রানুলোসাইট বা হচ্ছে দানাদার, মানে দানা তুমি ফিল করতে পারবা। ওকে, এবং এখান থেকে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে নিউট্রোফিল কি করে? ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। ওকে, নিউট্রোফিল। ওকে, এরপর হচ্ছে ইউসিনোফিল কি করে? দেখো, অ্যালার্জি, রক্তে প্রবেশিত কৃমির লার্ভা, এগুলোকে ধ্বংস করে। অ্যালার্জি, রক্তে প্রবেশিত কৃমির লার্ভা, এগুলো ধ্বংস করে হচ্ছে আমাদের ইউসিনোফিল। আর বেসোফিলটা কি করে? হেপারিন এবং হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসবে, যে কে হেপারিন নিঃসরণ করে, কে হিস্টামিন নিঃসরণ করে, কে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, কে রক্তে প্রবেশিত কৃমির লার্ভা বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসবে। আর এক গ্রাম হচ্ছে মানে হচ্ছে নাই, তাহলে দানা নাই। দানা না থাকলে কি ফিল করতে পারবে নাকি? তাহলে অদানাদার, তাহলে এটা হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইটের কাজও কি? ফ্যাগোসাইটোসিস করা। তাহলে মনোসাইটের কাজও কিন্তু ফ্যাগোসাইটোসিস করা, যেটা আপনার নিউট্রোফিল করছে। আর লিম্ফোসাইটটা মেইনলি কেন? অ্যান্টিবডি তৈরি করার জন্য। তাহলে এখানে 3 ধরনের লিম্ফোসাইট আছে। কি লিম্ফোসাইট? একটা টি লিম্ফোসাইট, তাই না? 3 ধরনের লিম্ফোসাইট আমাদের বইতে দেওয়া আছে। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, তাই না? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এবং আরেকটা হচ্ছে এনকে সেল, তাই না? ন্যাচারাল কিলার সেল। টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এবং আরেকটা হচ্ছে এনকে সেল বা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। ওকে, বি লিম্ফোসাইটটা মেইনলি বোন মেরু থেকে আসে। টি লিম্ফোসাইটটাও প্রাথমিক অবস্থায় বোন মেরু থেকে আসে, অস্থিমজ্জা থেকে আসে। বাট টি লিম্ফোসাইটটা যখন বোন মেরু থেকে আসে তখন সেটা অপরিণত অবস্থায় থাকে, এবং এটা পরিণত হয় কোথায়? থাইমাসে পরিণত হয়, থাইমাস গ্রন্থিতে। ওকে, এরপর অনুচক্রিকা খেয়াল করো। অনুচক্রিকা সব থেকে ক্ষুদ্রতম রক্তকণিকা, সব থেকে ক্ষুদ্রতম, এবং এর সংখ্যা কতটুকু থাকে? 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, এটা মনে রাখবা, প্রতি কিউবিক মিলিমিটার কিউব। ওকে, 1.5 লক্ষ থেকে 4 লক্ষ।
ওকে, এবং এখান থেকে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে স্পেশালি সে সেরাটোনিন উৎপন্ন করে, হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে, রক্ত সঞ্চালনে হেল্প করে। তোমরা পড়ছো না, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর থাকে এবং সেই জায়গায় অনুচক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তারপরে আসো, রক্ত জমাট বাঁধার মূল উপাদান 4টা। ওই যে আমরা এটা কিভাবে মনে রাখি, ফুল পরে টুপ করে, তাই না? ফুল পরে টুপ করে আমরা তাড়াতাড়ি পড়ে ফেলবো এবং বেশি পড়বো। এখন এত মানে বোঝার টাইম নাই, কিছু নাই, কম টাইমে বেশি পড়বো, যেগুলো পরীক্ষাতে আসবে। ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং হচ্ছে ক্যালসিয়াম, এগুলো হচ্ছে মেইন উপাদান হিসেবে কাজ করে। এছাড়া ক্লটিং ফ্যাক্টর আছে। ওকে, আর হার্টে কি থাকে তোমরা জানো? 4টা চেম্বার থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এর ভিতরে বাম ভেন্ট্রিকল যেটা, সেটা কি করে? অ্যাওর্টা দিয়ে সারা দেহে রক্ত পরিবহন করে। এজন্য ডান ভেন্ট্রিকলের প্রাচীর অপেক্ষা বাম ভেন্ট্রিকলটা প্রায় 3 গুণ পুরু, কারণ তাকে হচ্ছে সারা দেহে রক্ত সরবরাহ করতে হয় অ্যাওর্টা বা হচ্ছে মহাধমনী দিয়ে। ওকে, এরপর দেখো আবরণ, হৃৎপিণ্ডের আবরণ নাম কি? পেরিকার্ডিয়াম। পেরি মানে চারদিকে, কার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ড, তাহলে পেরিকার্ডিয়াম মানে কি? হৃৎপিণ্ডের চারদিকের আবরণ। ওকে, এবার দেখো হৃৎপ্রাচীরে থাকে কি? কার্ডিয়াক পেশি বা হচ্ছে কার্ডিয়াক মাসেল। ওকে, এটা 3 ভাগে বিভক্ত। এপি মানে হচ্ছে বাহির, এপিকার্ডিয়াম, মায়ো মানে হচ্ছে মাঝখানে বা হচ্ছে মাসেল লেয়ার, এন্ডোকার্ডিয়াম মানে হচ্ছে ভিতরের লেয়ার। এপিকার্ডিয়ামে চর্বি থাকবে, মায়োকার্ডিয়াম সংকোচন প্রসারণে সাহায্য করবে, মাসেল যেহেতু থাকতেছে, পেশি থাকতেছে, আর এন্ডোকার্ডিয়াম কপাটিকায় গঠিত। এটা তো বলার কিছু নাই। আর হৃৎপিণ্ডে প্রবেশ করবে কি? প্রবেশ করবে হচ্ছে ধরো দেহের উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা, হৃৎপিণ্ড নিজের শরীর থেকে একটা জিনিস প্রবেশ করবে, সেটা হচ্ছে করোনারি সাইনাস। এটা এখানে লেখে নাই, ঠিক আছে? হৃৎপিণ্ডের ভিতরে তোমার হচ্ছে যে তোমার হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে কে? সরবরাহ করা হচ্ছে করোনারি ধমনী। দেন এখানে করোনারি শিরা আসে, এই সবগুলো করোনারি শিরা মিলে তো করোনারি সাইনাস তৈরি করে। তো করোনারি সাইনাস এটা কিন্তু আমার হৃৎপিণ্ডে প্রবেশ করবে, তাই না? রাইট এট্রিয়ামে প্রবেশ করবে। করোনারি সাইনাস এটা আমাদের রাইট এট্রিয়ামে প্রবেশ করবে। আর বাম ও ডান পালমোনারি শিরা, তাহলে পালমোনারি শিরাটা একটু ব্যতিক্রম। নর্মালি শিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, বাট এই পালমোনারি শিরাটা মেইনলি অক্সিজেন যুক্ত রক্ত লাং থেকে বা ফুসফুস থেকে নিয়ে আসে, এবং তারা কিন্তু বাম এট্রিয়ামে আসে। মনে রাখো কিন্তু এটা যা বের হয় কি? অ্যাওর্টা বা মহাধমনী আর পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী এখানে ব্যতিক্রম। ধমনী মেইনলি কি করে? ধমনী মেইনলি হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, আর পালমোনারি ধমনী এখানে ব্যতিক্রম, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ওকে, তাহলে দেখাই দিচ্ছি কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস দেখে যাবা। হ্যাঁ, তাহলে পুরুষের হৃৎপিণ্ডের ওজন কতটুকু আর স্ত্রী দেহে কতটুকু একটু দেখে যাবা। পুরুষের 250 থেকে 390 গ্রাম, স্ত্রী দেহে 200 থেকে 275 গ্রাম। ওকে, আর জীবদ্দশায় কত মিলিয়ন বার স্পন্দিত হয়? 2600 মিলিয়ন বার। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ওকে, আর প্রতি নিলয় থেকে কতটুকু রক্ত পাম্প করে এটা একটু পড়ে ফেলবা, কতটুকু রক্ত পাম্প করে এটা তোমরা জানো। আর দেখো হৃৎপিণ্ডের যে হৃদচক্র হয়, হৃদচক্রের সময় হচ্ছে 0.8 সেকেন্ড। এর ভিতরে এট্রিয়ামের সিস্টল হয়, এট্রিয়ামের ডায়াস্টল হয়, ভেন্ট্রিকুলার সিস্টল হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়। তো এই এট্রিয়ামের ডায়াস্টল, এট্রিয়ামের সিস্টল, এই দুইটাকে মিলে হচ্ছে এট্রিয়াল চক্র। সেই এট্রিয়াল চক্রের সময়কাল 0.8 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, এই দুইটা মিলে হচ্ছে ভেন্ট্রিকুলার চক্র। ঠিক আছে, তো সেটার সময় 0.8 সেকেন্ড, এবং এই দুইটা চক্র কিন্তু একই টাইমে ঘটে। মানে এট্রিয়ামের ডায়াস্টল সিস্টল যখন হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল সিস্টল কিন্তু মানে বসে নাই। এট্রিয়াম কাজ করতেছে মানে কি ভেন্ট্রিকুলার বসে আছে, এরকম না। এই জন্য সব মিলে, যেহেতু এরা ওভারল্যাপ করে, এই জন্য সব মিলে মানে হৃদচক্র সময়টাও কিন্তু কি 0.8 সেকেন্ড, তাই না? 0.8 সেকেন্ড। তাহলে এট্রিয়ামের ডায়াস্টল মনে রাখবে কি? AD7 এট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড, এবং তুমি মনে রাখবে হচ্ছে BD5 মানে কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড। এবার তুমি খেয়াল করতে পারবে এট্রিয়ামের ডায়াস্টল চলে গেছে হচ্ছে 0.7 সেকেন্ড, তাহলে 0.8 সেকেন্ড বলছি, তাহলে এট্রিয়ামের সিস্টল কতটুকু হবে? 0.1 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল BD5, হ্যাঁ, ডায়াস্টল বলছি 0.5 সেকেন্ড, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের সময়টা তুমি 0.8 থেকে বাদ দিবা, তাহলে 0.3 সেকেন্ড, শেষ। আর নর্মালি কিভাবে আমরা হিসাব করি, তাই না? গড়ে 75 বার, তাহলে 75 বার হৃদস্পন্দন বা হার্টবিট। তাহলে খেয়াল করো তুমি 60 সেকেন্ডে হার্টবিট দিচ্ছে হচ্ছে 75 বার। ঠিক আছে, তাহলে 75 বার হার্টবিট দিতে সময় লাগে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে একবার দিতে কতটুকু সময় লাগবে? ঠিক আছে, 60/75। এভাবে তোমাকে যদি বলে দেয় যে 80 বার হৃদস্পন্দন হয়, তাহলে এখানে তোমার ধরো প্রতি মিনিটে 80 বার হৃদস্পন্দন হয়। ঠিক আছে, তাহলে একটা হৃদস্পন্দন হতে কতটুকু সময় লাগে, সেভাবে তুমি হচ্ছে এই সময়কালটা বের করতে পারবা, কার্ডিয়াক চক্রের সময়কালটা বের করতে পারবা। এটা তোমরা পড়ছো ছোটবেলায়। আর রক্তচাপ কি? ধমনীর পার্শ্বচাপ, যে ধমনীর প্রাচীরে যে চাপটা দেয় রক্তচাপ, এটা থেকে আসবে না। মেনলি এটা পরীক্ষাতে আসে যে কোনটা দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে, স্ফিগমো ম্যানোমিটার, এটা দ্বারা হচ্ছে রক্তচাপ পরিমাপ করা হয়। ঠিক আছে, এটা দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। এবার খেয়াল করো, হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ শনাক্তকারী কিছু পরীক্ষা আছে। কারণ এক্সরে, এটা পরীক্ষাতে আসে। এক্সরেটা কি করে? মেনলি হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য। আমরা এক্সরে করতে পারি। কারণ ইসিজি হচ্ছে কি? হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয়, এটা পরীক্ষাতে আসে। হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা হয় কোনটা দিয়ে? ঠিক আছে, ইসিজি দিয়ে। আর ইটিটি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট আর ইকোকার্ডিওগ্রাম, এই দুইটা দিয়ে কি বোঝানো যায়? হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানা যায়। যখন তুমি ট্রেডমিলের উপর দৌড়াও, ঠিক আছে, ট্রেডমিলের উপর যখন দৌড়াও, তখন হৃৎপিণ্ডের কার্যক্রম বোঝার জন্য আমার ইটিটি করতে হয়।
আর বিএনপি, বিএনপিটা হচ্ছে ব্রেন নেট্রিওটিক পেপটাইড, এটা ইউজ করা হয় কোথায়, হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। আর করোনারি এনজিওগ্রাম, এগুলো ব্লক আছে কিনা এটা দেখা যায়, ঠিক আছে। আর এমআরআই কি করে, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানার জন্য এমআরআই করে, এগুলো পড়ে ফেলবে, এগুলো পরীক্ষাতে আসবে। ওকে, দেন এই দানাদার যেগুলো আছে, যেগুলো আমি ফিল করতে পারি, তাদের নামের হিসেবে ফিল থাকবে, আমি তোমাকে একটু আগেই বলছি। এখন আসলে বোঝার টাইম না, জাস্ট এগুলো আমি তোমাকে রিক্যাপ করে দিচ্ছি, একবার করে মনে করে দিচ্ছি, এগুলো পরীক্ষাতে আসবে, ঠিক আছে। নিউট্রোফিল কি করে, ফ্যাগোসাইটোসিস করে। ইসিনোফিল কি করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। বেসোফিল কি করে, হেপারিন নিঃসরণ করে। আর হেপারিনটা রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে, মনে রাখবে, হেপারিনটা রক্ত নালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না হেপারিনটা। ওকে, কুইক রিক্যাপ। দেখো, স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না, কোন কোষে নিউক্লিয়াস থাকে না বলো, কোন কোষে, আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তাই না, আমরা পড়ছি না, আরবিসিতে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। দেখো, আরবিসিটা যখন একদম অপরিণত অবস্থায় থাকে, একদম ছোট অবস্থায় থাকে বা অপরিণত অবস্থায় থাকে, তখন তার নিউক্লিয়াস থাকে। বাট আরবিসিটা যখন আস্তে আস্তে বিভিন্ন ধাপ অতিক্রম করে একদম পরিপূর্ণ অবস্থায় পৌঁছায়, মানে একদম একদম হচ্ছে তোমার এরিথ্রোসাইট অবস্থায় পৌঁছায়, এরিথ্রোব্লাস্ট যখন থাকে, যখন অপরিণত কোষ থাকে, তখন তার নিউক্লিয়াসও থাকে। আস্তে আস্তে সে নিউক্লিয়াসটা ত্যাগ করে এরিথ্রোসাইটে পরিণত হয়, এবং এই এরিথ্রোসাইটটা কিন্তু রক্তে মিশে যায়। ওকে, মানুষের হৃৎপিণ্ড কয়টা অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, মানুষের হৃৎপিণ্ডে কয়টা অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, এখানে হচ্ছে মেইনলি আনসার হবে 4টা, ঠিক আছে। 4টা কপাটিকা আছে কেন, ওই যে বাইকাসপিড, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, এটা তো 2টা কাজ বলছি। এখানে মেইনলি হবে যে হ্যাঁ, বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড বা মাইট্রাল, বাইকাসপিড বা হচ্ছে মাইট্রাল কপাটিকা, ঠিক আছে, বাইকাসপিড বা হচ্ছে মাইট্রাল কপাটিকা, ঠিক আছে। এটা বাদে বাকি যে 4টা কপাটিকা পাইছি, ঠিক আছে, এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, ঠিক আছে, এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। হুম, আচ্ছা, এখন ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের সেমিনোলার কপাটিকা, ঠিক আছে, আমাদের বাইকাসপিড কপাটিকাটা কিন্তু তোমার হচ্ছে যে 2টা বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে তোমার হচ্ছে 2টা জিল্লিময় কপাটিকা। আর ট্রাইকাসপিড কপাটিকা, খেয়াল করো, ট্রাইকাসপিড কপাটিকা, এটা কিন্তু আমাদের 3টা কপাটিকা, ঠিক আছে। তাহলে বাইকাসপিড কপাটিকা এবং হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এগুলো হচ্ছে, বাইকাসপিড তো তুমি জানো যে 3টা কাজ থাকতেছে, 2টা কাজ থাকতেছে, বাই মান হচ্ছে 2, আর ট্রাইকাসপিডে 3টা থাকতেছে। এগুলো বাদে যে কপাটিকা গুলো আছে, এগুলো হচ্ছে কি, তোমার এওরটিক সেমিনোলার কপাটিকা, তারপর তোমার হচ্ছে যে এওরটিক সেমিনোলার কপাটিকা, এবং হচ্ছে তোমার পালমোনারি সেমিনোলার কপাটিকা, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, এবং হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, এই 4টা। এওরটিক সেমিনোলার, তারপর হচ্ছে পালমোনারি সেমিনোলার, থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, এবং হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে। এই চারটা হচ্ছে মেইনলি তোমার কি, এই 4টা হচ্ছে মেইনলি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতির মানে কি, সেমিলুনার কপাটিকা, ঠিক আছে। অর্ধচন্দ্রাকৃতির মানে কি, অর্ধচন্দ্রাকৃতির মানে হচ্ছে সেমিলুনার কপাটিকা, ঠিক আছে। অর্ধচন্দ্রাকৃতির মানে কি, অর্ধচন্দ্রাকৃতির মানে হচ্ছে সেমিলুনার কপাটিকা, ঠিক আছে, সেমিলুনার কপাটিকা। তাহলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা বললে আমরা মেইনলি 2টা জিনিসকে বাদ দিব, ঠিক আছে। একটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা এবং একটা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এই 2টাকে আমরা বাদ দিব। এই 2টা বাদে বাকি যে 4টা কপাটিকা থাকে আমাদের বুঝে দেওয়া আছে, এওরট্রিক কপাটিকা, এওরট্রিক সেমিলুনার কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা, থিবেসিয়ান বা কোরোনারি কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের সেমিলুনার বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ওকে, ধমনী প্রাচীর স্তর কয়টা, ধমনী প্রাচীর স্তর হচ্ছে 3টা, হ্যাঁ, ধমনী প্রাচীর বা শিরার প্রাচীরে 3টা স্তর থাকে। সবার বাইরের দিকে কোনটা, টিউনিকা এক্সটার্না বা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তারপরের স্তর কি, তারপরের স্তর হচ্ছে টিউনিকা মিডিয়া, ঠিক আছে, তারপরের স্তর হচ্ছে টিউনিকা ইন্টিমা, ঠিক আছে, তারপরের স্তর কি, তারপরের স্তর হচ্ছে টিউনিকা ইন্টিমা, ঠিক আছে, টিউনিকা ইন্টিমা। ওকে, রক্ত কি, রক্ত এক ধরনের তরল যোজক কলা, তোমরা জানো, ফ্লুইড কানেকটিভ টিস্যু, রক্ত হচ্ছে তরল যোজক কলা বা ফ্লুইড কানেকটিভ টিস্যু। ওকে, তারপর দেখো, ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায়, ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায়, ওপেন হার্ট সার্জারি করা যায় হচ্ছে 3টা উপায়, ঠিক আছে। ওপেন হার্ট সার্জারি করা যায় কয়টা উপায়ে, 3টা উপায়, 3 প্রকারে করা যায়। এটা হচ্ছে অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি, ঠিক আছে, অন পাম্প সার্জারি, যেখানে ইউজ করা হয় হচ্ছে ফুসফুস মেশিন, ওকে। আর অফ পাম্প সার্জারি যেটা, এটা হচ্ছে, এটাকে কি বলা হয়, অফ পাম্প সার্জারি, বা এটা নাম হচ্ছে বিটিং হার্ট, ঠিক আছে, অফ পাম্প সার্জারি বা হচ্ছে বিটিং হার্ট। হৃৎপিণ্ড বিট করতেছে এমন টাইমে তুমি যখন সার্জারি করো, এটা হচ্ছে অফ পাম্প সার্জারি বা হচ্ছে বিটিং হার্ট। এবং আরেকটা হচ্ছে রোবট সহযোগে সার্জারি, ওকে। ওকে, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা কোনটা, এটা আমরা একটু আগে দেখলাম। রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে ইসিজি, ঠিক আছে। হৃদপিণ্ডের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, কাইল কি, কাইল আসলে এক ধরনের লসিকা, তাই না, কাইল হচ্ছে এক ধরনের লসিকা।
কাইল হচ্ছে এক ধরনের লসিকা এবং এটা দুধের মতো সাদা দেখায়, তাই না? দুধের মতো কি দেখায়? দুধের মতো সাদা দেখায়, দুধের মতো সাদা দেখায়। ওকে, এরপর কি লাগছে? চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা তখন কিসের মতো সাদা দেখায়? দুধের মতো সাদা দেখায়। এই ধরনের লসিকাকে কি বলে? কাইল বলে। জাস্ট যা পরীক্ষাতে আসবে ওগুলো দেখা দিচ্ছি। রক্ত সঞ্চালনের 5 নম্বর ফ্যাক্টর কোনটা? 5 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে প্রো এক্সিলারিন, ঠিক আছে? 5 নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন, প্রো এক্সিলারিন। ওকে, ফাইব্রিনোজেন থাকে না কোথায়? ফাইব্রিনোজেন থাকে না হবে রক্তের সিরামে, ঠিক আছে? সিরাম, সিরাম তো তোমরা জানো, সিরাম হচ্ছে রক্ত জমাট বাঁধার পর, রক্ত জমাট বাঁধার পর সেখান থেকে যে তরল পদার্থ বের হয় সেটা হচ্ছে সিরাম। এখন রক্ত জমাট বেঁধে গেছে, তার মানে তঞ্চন ফ্যাক্টরগুলো ইউজ হয়ে গেছে। তাহলে এই জায়গায় কি কোনো থাকবে? কোনো তোমার কি থাকবে বলো? এই জায়গায় কি কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে? থাকবে না। তাহলে ফাইব্রিনোজেনও থাকবে না রক্তের সিরামে। নিউক্লিয়াস বিউটাল লোহিত রক্তকণিকা থাকে কোন প্রাণীতে? এটা মনে রাখবা, এটা হচ্ছে ব্যাঙে, ঠিক আছে? ব্যাঙে, এটা তুমি আনসার মনে রাখবা, এটা হচ্ছে ব্যাঙে, ঠিক আছে? ব্যাঙে নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা থাকে, ব্যাঙে নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা থাকবে, ঠিক আছে? ওকে, মেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন, মেরুদণ্ডী হিমোগ্লোবিন থাকবে কোথায়? হিমোগ্লোবিন কই থাকে বলতো? হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়, ঠিক আছে? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে এবং এটার জন্যই কিন্তু রক্ত লাল হয়। ডাক্তার রোগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন? প্রকৃতপক্ষে মেইনলি আসলে ধমনীর স্পন্দন দেখেন, ঠিক আছে? ডাক্তার যখন রোগী দেখে তখন আসলে মেইনলি তিনি কি দেখেন? তিনি আসলে ধমনীর স্পন্দন দেখেন, ঠিক আছে? আমরা আর্টারির স্পন্দন হাতে ধরে, এই যে হাতে ধরে দেখি না, হাতে ধরে হচ্ছে ধমনীর স্পন্দন দেখি। ওকে, মানবদেহে রোগ প্রতিরোধে কাজ করে কোনটা? রোগ প্রতিরোধে কাজ করে কোনটা ভাই? শ্বেত রক্তকণিকা, তাই না? শ্বেত রক্তকণিকা, যেটা হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। শ্বেত রক্তকণিকা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এট্রিয়াম চক্রের স্থিতিকাল কত? এট্রিয়াম চক্র বা ভেন্ট্রিকুলার চক্র, দুটাকে আলাদা করে যদি তুমি বলো এট্রিয়াল চক্র বা হচ্ছে ভেন্ট্রিকুলার চক্র, বা তুমি একসাথেও যদি বলো কার্ডিয়াক চক্র, সবার সময়কালই হচ্ছে 0.8 সেকেন্ড, ঠিক আছে? 0.8 সেকেন্ড। ওকে, হৃদপ্রাচীর স্তন্যয় কোনটা? এপিকার্ডিয়াম আছে, মায়োকার্ডিয়াম আছে, এন্ডোকার্ডিয়াম আছে, বাট পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে বাইরের দ্বিস্তরী যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম তো হৃদপ্রাচীরের স্তর না, এটা হচ্ছে হৃদপিণ্ডের বাহিরের আবরণ, তাই না? এরপর দেখো, আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়? মেইনলি তুমি খেয়াল করো এই জায়গায়, এটার আনসার কি হবে? আণুবীক্ষণিক সৈনিক। আচ্ছা, এটা মেইনলি কি? এটা মেইনলি হচ্ছে লিম্ফোসাইট, তাই না? আমাদের লিম্ফোসাইট গুলাকে আমরা মেইনলি কি বলি? আণুবীক্ষণিক সৈনিক বলি, লিম্ফোসাইট, ঠিক আছে? আণুবীক্ষণিক সৈনিক বলা হয় হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ওকে, নিচের কোনটির কারণে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমা রোধ হয়? হ্যাপারিন, এই যে একটু আগে আমরা বললাম যে বেসোফিল, বেসোফিল হচ্ছে হ্যাপারিন নিঃসরণ করে, বেসোফিল হ্যাপারিন নিঃসরণ করে, হ্যাপারিনটা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে রোধ করে। এবার দেখো, দেহে যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে হলুদ বর্ণের তরল পদার্থ কি বলে? লসিকা বলে। যেসব জায়গায় রক্ত যায় না সেসব জায়গায় রক্ত পরিবহন, যেসব জায়গায় রক্ত যায় না সেসব জায়গায় সেই কাজটা করে, রক্তের কাজটা অনেকাংশে করতে পারে হচ্ছে লসিকা। আয়তনের দিক থেকে রক্তের প্লাজমার পরিমাণ কত? একটু আগে আমরা পড়ছি, রক্তের প্লাজমা পরিমাণটা বেশি থাকে রক্তকণিকার থেকে, 55%, তাই না? 55% থাকে। এরপর দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলে? প্রসারণটাকে কি বলে ভাই? প্রসারণটাকে বলে ডায়াস্টল, প্রসারণটাকে বলা হয় হচ্ছে ডায়াস্টল। আর সংকোচন যেটা, এটাকে বলা হয় সিস্টল, সংকোচনকে বলা হয় হচ্ছে সিস্টল। ব্যাকটেরিয়া সংক্রমণ হৃৎপিণ্ডে কোন রোগটি হতে পারে? হৃৎপিণ্ডে কোনটা হয়? এন্ডোকার্ডাইটিস, তাই না? এন্ডোকার্ডাইটিস আমরা পড়ছি না, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তাহলে এন্ডোকার্ডিয়ামে যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তাহলে আইটিস হবে। আইটিস মানে প্রদাহ, আইটিস মানে হচ্ছে প্রদাহ, ব্যাকটেরিয়া সংক্রমণের প্রদাহ হয়েছে, এন্ডোকার্ডাইটিস। ওকে, মানবদেহের হৃদযন্ত্র কোনটিকে পেসমেকার বলে? পেসমেকার কোনটা? একটা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, যেটা ন্যাচারালি আমাদের দেহে থাকে। প্রাকৃতিক পেসমেকার যেটা আমাদের দেহে ন্যাচারালি থাকে সেটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, ঠিক আছে? সাইনোএট্রিয়াল নোড বা হচ্ছে এসএ নোড, যেটা রাইট এট্রিয়ামে থাকে। আর এসএ নোডটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন সেখানে আসে হচ্ছে কি এট্রিওভেন্ট্রিকুলার নোড বা হচ্ছে এভি নোড, এবং এভি নোডকে বলা হয় হচ্ছে সংরক্ষিত পেসমেকার। ওকে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে কোন ধমনী? হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে হচ্ছে করোনারি ধমনী, করোনারি। হ্যাঁ, করোনারি কথাটা দিয়ে তুমি বুঝবা হচ্ছে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের রক্তনালী, এটাকে বোঝায়। করোনারি বলতে মেনলি বোঝায় হচ্ছে হৃৎপিণ্ড বা হৃৎপিণ্ডের রক্তনালী। তাহলে করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করবে। আচ্ছা, 40 বছর বয়স্ক একজন পুরুষের দেহে, চল্লিশ 40 বছর বয়স্ক একজন পুরুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? ঠিক আছে, লোহিত রক্তকণিকার সংখ্যা কত? তাহলে পুরুষের দেহে, তাহলে মনে তো বলতে পারো যে তুমি 50 লাখের আশেপাশে। একটু আগে আমরা একটা রেঞ্জ দেখাইছিলাম, সেই রেঞ্জের ভিতরে কিন্তু 50 লাখটা পড়তেছিল, ঠিক আছে? তাহলে এখানে তুমি মনে রাখবে কত? 50 লক্ষ, ঠিক আছে? 50 লক্ষ। এরপর দেখো, রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নাই? ভাই, রক্ত জমাট বাঁধার জন্য কি আমার লাগে বলো? রক্ত জমাট বাঁধা অনুজটিকা লাগে, ফেব্রিনোজেন লাগে, প্রথমে হরমোন কি লাগছে? কোনো হরমোন কি দেখছো রক্ত জমাট বাঁধতে আসে? তাহলে এখানে হরমোন হবে আনসার, ঠিক আছে? এখানে আনসার হবে কি? এখানে আনসার হবে হরমোন। ওকে, এরপর চলো,
আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 তো আমি তোমাকে দেখাইলাম। চ্যাপ্টার 4 হচ্ছে যে চলো আমরা আপনার একটা বই থেকেও দেখবো, ঠিক আছে? চ্যাপ্টার 4 আমরা বই থেকেও দেখবো। আগে আমরা এখানে স্লাইডে যা আছে পড়াই ফেলি, এরপর আমি বই থেকেও একটু হালকা রিভাইজ দিয়ে দিব, ঠিক আছে? একটু রিক্যাপ করে দিব তোমাদেরকে বই থেকে। আচ্ছা, এটা এখনই করে দিই, এখনই করাই দিই, ঠিক আছে? একটু রিক্যাপ করে দিই, কুইক রিক্যাপ। একবার কুইক রিক্যাপ করে দিই বই থেকেও তোমাদেরকে একটু কুইক রিক্যাপ করে দিই। এটা কি সেভ হয়েছে? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আহ চলো আমরা বইটাকে একটু দেখাই দিই, তোমাদেরকে দেখাবো বলছি, আমি বই থেকে একটু দেখাই দিই। ওকে ওকে, খেয়াল করো। তাহলে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে সর্বপ্রথম রক্ত সংগ্রহ সম্পর্কে ধারণা দিছে। এটা মানলে হচ্ছে যে জাস্ট একবার 5 মিনিটে কুইক রিক্যাপ করে দিই, ঠিক আছে? 5 মিনিটে একবার কুইক রিক্যাপ করে দিই বইটা, এটা পড়বা। এখানে রক্তের কিছু মানটান দেওয়া আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, রক্তের মানগুলো একবার পড়ে ফেলবা, ঠিক আছে? এখান থেকে যে মানগুলো দেওয়া আছে, রক্তের কাজ পড়া লাগবে না, জাস্ট কুইক রিক্যাপ, ঠিক আছে? রক্তের এখান থেকে কিছু দরকার নাই, এখান থেকে আমার তেমন দরকার নাই। আর এটা তো তোমরা জানো, এখান থেকে আমরা পড়াই ফেলছি এগুলা, এটা পড়া দরকার নাই। এবং এখানে লোহিত রক্তকণিকা থেকে সংখ্যাগুলো পড়বা। এবং লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? 120 দিন, এটা যেন মনে থাকে। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, এটা একটু পড়বা, ঠিক আছে? আর বৃক্কে যখন কম অক্সিজেন শনাক্ত করে এরিথ্রোপয়েটিন নিঃসরণ করে, একটা হরমোন ক্ষরণ করে। এই এরিথ্রোপয়েটিনটা কি করে? এরিথ্রোপয়েসিস করে। এরিথ্রোপয়েটিনটা কি করে? এরিথ্রোপয়েসিস করে, বা হচ্ছে আরবিসি তৈরি করে, ঠিক আছে? এরিথ্রোপয়েসিস। আচ্ছা, এরপরে হিমোগ্লোবিনের পরিমাণটা একটু পড়ো, পুরুষে কত থাকে, স্ত্রী দেহে কত থাকে, এটা একটু পড়ো, ঠিক আছে? এখান থেকে আর ইম্পর্টেন্ট কিছু জিনিস পাইলাম না, যেগুলো একবার লাগবে এটা দেখে যাও। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার ঘন অনুপাত কত, ঠিক আছে? এটা একটু দেখে যাও, 6:1 দেওয়া আছে, এটা একটু দেখবা। ওকে, এবং এখান থেকে খেয়াল করো, এখান থেকে এটা আমরা ছক থেকে পড়বো। এখান থেকে মেইনলি এদের আয়ুষ্কালটা দেখে যাও, মনোসাইটের আয়ুষ্কাল কত, ঠিক আছে? লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত, এটা একটু দেখে যাবা। ওকে, এরপর হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্বেত রক্তকণিকার কাজগুলা এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, শ্বেত রক্তকণিকার কাজ, ঠিক আছে? এটা একবার দেখে যাবা। ওকে, অনুচরিকা প্ল্যাটিলেটস, এরা সেরাটোনিন পদার্থ ক্ষরণ করে। সেরাটোনিন কি করে? রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে, এটা একবার দেখবা। আর এখান থেকে তুমি কি দেখবা? প্রকারভেদগুলো দেখবা, সংখ্যাগুলো দেখবা, ঠিক আছে? উৎসস্থল দেখবা, আয়ুষ্কাল দেখবা, এবং হচ্ছে কাজ দেখবা, ঠিক আছে? একবার কুইক, ঠিক আছে? চোখ বুলা যাবা, ঠিক আছে? এগুলো একবার চোখ বুলা যাবা। আর রক্ত সঞ্চালনের ফ্যাক্টর গুলো আছে, তাই না? ফ্যাক্টরগুলোর ভিতর প্রথম 4টা সবথেকে গুরুত্বপূর্ণ, প্রথম 4টা সবথেকে গুরুত্বপূর্ণ। 8 নম্বরটা তোমরা জানো, 8 নম্বরটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যেটার অভাবে হচ্ছে তোমার ক্লাসিক হিমোফিলিয়া বা হচ্ছে হিমোফিলিয়া এ হয়। আর ফ্যাক্টর 9 যেটা, এটা হচ্ছে তোমার কি হবে, একটা এটার অভাবে, ফ্যাক্টর 9-এর অভাবে তোমার হচ্ছে যে হিমোফিলিয়া বি হবে, তাই না? তারপরে এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এগুলা না দেখে গেলেও সমস্যা নাই। ওকে, আর এই যে ফাইব্রিন জালকগুলো তৈরি হয়, এই ফাইব্রিন জালকগুলোকে ধ্বংস করার জন্য হেল্প করে হচ্ছে প্লাজমিন, ঠিক আছে? এটা একটু দেখে যাও, যে ফাইব্রিন জালকগুলো যে তৈরি হয়, ফাইব্রিন জালককে পরবর্তী যখন আমরা ভাঙার চেষ্টা করব, তখন এই কাজে হেল্প করবে হচ্ছে আমাদের ফাইব্রিন, ঠিক আছে? ফাইব্রিন। ওকে, রক্ত চঞ্চলকাল দেখবা 4 থেকে 5 মিনিট, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়। রক্ত চঞ্চলকালের সময় কত? 4 থেকে 5 মিনিট। ওকে, এই হিমোফিলিয়া হয়, যেটা আমি তোমাকে একটু আগে বলছি। ওকে, এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না। লসিকা, লসিকা থেকে আসলে লসিকা এখানে পড়বা যে লসিকাতে কতটুকু লিম্ফোসাইট থাকে, 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে, ঠিক আছে? এটা একটু দেখে যাবে, 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে, এটা একটু দেখবা। আর লিপিড গুলা কি হিসাবে থাকে, এটা একটু পড়বা, কাইলোম্যাক্রন হিসাবে থাকে, তাই না? কাইলোম্যাক্রন হিসাবে থাকে, এবং কাইলোম্যাক্রনের ভিতর কি আছে? ট্রাইগ্লিসাইড এবং ফসফোলিপিড। এখন এগুলা বিস্তারিত পড়তে যাবে না, খালি চোখ বুলাই যাও, এমসিকিউ যেহেতু আসবে।
তাই না? একবার চোখ বুলা যায়, এগুলো বোঝার দরকার নাই, বুঝছো ভাই, 2 বছর ধরে বহুত বুঝছো এগুলা। আর লসিকা তন্ত্রকে কি বলা হয়? দ্বিতীয় সংবহন তন্ত্র। ঠিক আছে, লসিকা তন্ত্রকে দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। আর ডান লসিকা নালী কোথায় ওপেন হয়? ডান সাবক্লেভিয়ান শিরা এবং ডান অন্তঃস্থ জুগুলার শিরার সংযোগস্থলে। আর থোরাসিক লসিকা নালী হচ্ছে বাম। ঠিক আছে, একটু পুরো। এবং কোন জায়গা থেকে রক্ত নিয়ে আসে, মানে লসিকা নিয়ে আসে, এটা একবার রিডিং দিবা। আর এটা একটু পড়বা যে লসিকা নালীকে ল্যাকটিয়াল বলে। ঠিক আছে, পৌষ্টিক নালী অঞ্চলের লসিকা নালী হচ্ছে সুবিকশিত এবং নালী অভ্যন্তরের সূক্ষ্ম লসিকা নালীকে কি বলে? লেকটিয়াল বলে। ঠিক আছে, এটা একটু দেখে যাবা। আর লসিকা গ্রন্থি কয় ধরনের হয়? 5 ধরনের হয়। ঠিক আছে, 5 ধরনের হয়। তারপর লিম্ফ নোড থেকে এই যে এটা পড়বা যে কতটুকু লিম্ফ নোড পাওয়া যায়। 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। টনসিল কয় ধরনের? 3 ধরনের, প্যালেটাইন, এডিনয়েড এবং হচ্ছে লিঙ্গুয়াল। ঠিক আছে, এবং সাধারণত নর্মালি টনসিল বলতে আমরা কাকে বুঝি? মেনলি টনসিল বলতে আমরা প্যালেটাইন টনসিলকে বুঝি। আর টনসিলের প্রদাহ হচ্ছে টনসিলাইটিস প্রদাহ। আর এটা হলে আমাদের কেটে ফেলে, এটাকে বলে টনসিলেক্টমি। একটমি মানে কি? কেটে ফেলা। ওকে, প্লিহাতে তোমার হচ্ছে 2 ধরনের প্লিহা মজ্জা থাকে, স্প্লিন পাল্প থাকে, লাল মজ্জা এবং আরেকটা হচ্ছে সাদা মজ্জা, এটা একটু মনে রাখবা। ওকে, আর প্লিহা থেকে এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কি আসে? একটা হচ্ছে যে রক্তের রিজার্ভার বা হচ্ছে ব্লাড ব্যাংক কি? কোনটা? তাহলে প্লিহা হচ্ছে রক্ত রিজার্ভার বা হচ্ছে ব্লাড ব্যাংক। এবং আরেকটা জিনিস হচ্ছে লোহিত রক্তকণিকা এখানে ধ্বংসপ্রাপ্ত হয়, যেন এটাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। ঠিক আছে, তারপর দেখো থাইমাস থেকে 2টা হরমোন আসে, থাইমোসিন, থাইমোপয়েটিন। এদের কাজকে টি সেলের পরিবর্ধন বা বিকর্ষণ করা, মানে বিকাশ করা, বা টি সেলটাকে বিভাজনে হেল্প করা, মানে টি সেলটাকে ডিফারেন্সিয়েশনে হেল্প করা। আচ্ছা, তারপর দেখো এরপর হচ্ছে এখান থেকে আর কি পড়বা? এখান থেকে এই যে লাল অস্থিমজ্জা, রেড বোন ম্যারো কোন কোন জায়গায় সবসময় থাকে? আমাদের দেহের কোন কোন জায়গায় রেড অস্থিমজ্জা বা লাল অস্থিমজ্জা সবসময় থাকে? একটু দেখে যাবা যে নিতম্বের পেলভিস, মেরুদণ্ডের কোষেরুকা, এসব জায়গায় সবসময় লাল অস্থিমজ্জা থাকে। আর বাকিগুলোতে লাল অস্থিমজ্জা হলুদ অস্থিমজ্জায় পরিণত হয়ে যায়। কোরটি, ক্লাভিকল, কণ্ঠস্থি, পুরসুকা, হিমেরাস এবং ফিমারের ঊর্ধ্ব প্রান্ত, হ্যাঁ, এসব জায়গায় লাল অস্থিমজ্জা সবসময় থাকে। ওকে, লসিকা সংবহন এখান থেকে আসলে খুব বেশি পড়ার কিছু নাই। লসিকাতে কিন্তু তোমার আরবিসি থাকতেছে না, লসিকাতে কিন্তু আরবিসি থাকে না, এটা মনে রাখবা। লসিকাতে আরবিসি থাকে না এবং লসিকা হচ্ছে সাদা বর্ণের। ওকে ওকে, এরপর দেখো রক্তবাহিকা। এখান থেকে তো 3টা লেয়ার পড়বা, যেটা আমি তোমাকে বললাম, টিউনিকা অ্যাডভেন্সিয়া, টিউনিকা এক্সটার্না, তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া, তারপর টিউনিকা ইন্টেমা। ঠিক আছে, ধমনীর প্রাচীর কি? বেশ পুরু এবং স্থিতিস্থাপক। আর শিরার প্রাচীর কি? কম পুরু, কম অস্থিতিস্থাপক। কম পুরু দেখে শিরার লুমেনটা বড় হয়, আর এটার লুমেনটা ছোট হয়। ঠিক আছে, এটা একটু দেখে যাবা। আর এখান থেকে জিনিসগুলো পড়বা যে ভ্রূণ অবস্থায় 4 সপ্তাহ, রিসেন্ট বইতে 4 সপ্তাহ দেওয়া আছে, যে 4 সপ্তাহ বয়সে হৃদস্পন্দন শুরু হয়, এটা একটু মনে রাখো। আর এই জায়গায় অ্যাপেক্স বা শীর্ষদেশ বা সুচালু অংশ যেটা আছে, অ্যাপেক্স যেটা আছে, ঠিক আছে, এটা কই থাকে? পঞ্চম এবং ষষ্ঠ প্রসূকার ফাঁকে। পঞ্চম এবং ষষ্ঠ, এই যে এটা, এই অ্যাপেক্সটা পঞ্চম এবং ষষ্ঠ প্রসূকার ফাঁকে থাকে। আর লেয়ার পেরিকার্ডিয়ামে কিন্তু মেইনলি 2টা লেয়ার থাকে, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়ামের ভিতরে। আবার সেরাসটা আবার 2 ভাগে ভাগ করা হয়, একটাকে প্যারাটাল স্তর বলে, একটাকে বিসেল স্তর বলে। এই প্যারাটাল এবং বিসেলের মাঝখানে থাকে কি? পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, এতে বলছি এপিকার্ডিয়াম বিক্ষিপ্ত চর্বি লেগে থাকে। মায়োকার্ডিয়াম, ঠিক আছে, এই জায়গায় সংকোচন প্রসারণের ভূমিকা পালন করে। এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে, এন্ডোকার্ডিয়াম মানে কি? হৃদপিণ্ডের অন্তঃস্থ স্তর, ভিতরের স্তর এন্ডোকার্ডিয়াম, তাই না? এন্ডোকার্ডিয়াম। আর এই জায়গায় তো আমাদের কার্ডিয়াক পেশির কথা বলছে। কার্ডিয়াক পেশিতে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এই জায়গায় ইন্টারকালেক্টেড ডিস্ক থাকবে। কার্ডিয়াক পেশিতে কি থাকবে? ইন্টারকালেক্টেড ডিস্ক থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই জায়গায় ইন্টারকালেক্টেড ডিস্ক থাকে, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। ওকে, এরপর হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখো, হৃৎপিণ্ডের এখানে এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এখানে থাকবে কি? এখানে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। বাম এট্রিয়াম, বাম ভেন্ট্রিকল থাকবে বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, ইনফিরিয়র ভেনা কাভা রাইট এট্রিয়ামে যখন ঢুকবে, তখন এই জায়গায় থাকবে ইউস্ট্রিশিয়ান কপাটিকা। আর করোনারি সাইনাস যখন প্রবেশ করবে, এই জায়গায় থাকবে কি? থিভিসিয়ান কপাটিকা। ঠিক আছে, আর এওরটাতে এওরটিক সেমিনার কপাটিকা। ঠিক আছে, এই যে এওরটা কই? এই যে এই জায়গায়, যখন এই যে এই আউটটা উঠতেছে, এই জায়গায় এওরটিক সেমিনাল কপাটিকা। আর পালমোনারি ধমনী, এই জায়গায় কি? পালমোনারি সেমিনাল কপাটিকা। এগুলো তো তোমরা পারো। আর পেপিলারি মাসেল, যেগুলো পেপিলারি মাসেল। আর এখান থেকে যে কর্ড গুলো আসে, এগুলো কর্ডি টেন্ডেনি। ওকে, এই যে পালমোনারি সেমিনাল কপাটিকা, ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে। থিভিসিয়ান কপাটিকা করোনারি সাইনাস এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, যেখানে এরা ঢুকতেছে আর কি। এটা আর বলার কিছু নাই। ওকে, এবার দেখো এখানে আর কি পড়বা? সংকোচন সিস্টল, প্রসারণ ডায়াস্টল, যেটা আমাকে বললাম। মানুষের দ্বিবর্তনী রক্ত সংবহন আছে, একটা পালমোনারি সংবহন, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। ঠিক আছে, জাস্ট কুইক রিক্যাপ করে দিচ্ছি একবার। আর হৃদপেশি ক্লান্ত হয় না, কারণ এই যে নিঃশ্বাসকাল বেশি, দীর্ঘদিন, মানে রেস্টিং টাইমটা একটু বেশি, এবং এই জায়গায় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এটাকে সে ব্যবহার করতে পারে পরবর্তী শক্তির জন্য। আর এওরটা দেহের বৃহত্তম ধমনী, এত পড়বা। কার্ডিয়াক চক্র, এই যে 60 কে 75 দিয়ে ভাগ দিছি 0.8 সেকেন্ড।
ঠিক আছে। এবং এই জায়গায় একটা জিনিস গুরুত্বপূর্ণ যে টাইমটা, এই টাইমটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এটা একটু দেখে দেখে নিবা। ঠিক আছে। তারপর হচ্ছে লাভ শব্দ কখন তৈরি হয়, ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা যখন সজোরে বন্ধ হয় তখন লাভ তৈরি হয়। ঠিক আছে। আর ডাব তৈরি হয় যখন এওরটিক এবং সেভেনাল কপাটিকা বন্ধ হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময়। এটা একটু মনে রাখো। এট্রামেট ভেন্ট্রিকুলার সিস্টলের সময় লাভ, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় ডাব। ঠিক আছে। এওরটিক কপাটিকা পালমোনারি কপাটিকা যখন বন্ধ হয়। আর জাংশন হচ্ছে এসএনোড। এসএনোড থেকে মেইনলি যেখান থেকে প্রশ্ন আসে, যেটা প্রাকৃতিক পেসমেকার, এখান থেকে মেইনলি প্রশ্ন আসে। আর এভিনোডের ভিতরে এই যে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার পৌঁছাইতে ভেন্ট্রিকুলার মাসেলে, মানে এট্রিয়াম থেকে এসএনোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকুলার মাসেলে পৌঁছাতে 0.167 সময় লাগে। আর এভিনোডাল ডিলে কতটুকু? 0.09 সেকেন্ড। এটা একটু পড়ে নিবা। স্বাভাবিক রক্তচাপ কত? এটা পড়বা 120/80। 120/80 মানে সব জায়গায় 120 থাকবে, এটা অপটিমাম। বাট এখানে রেঞ্জ আছে, দেখো এখানে 100 থেকে 139, আর এখানে রেঞ্জ আছে 60 থেকে 89। এটা একটু পড়বা। বেশি হয়ে গেলে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। কম হয়ে গেলে নিম্ন রক্তচাপ বা হচ্ছে হাইপোটেনশন। উচ্চচাপ বের রিসেপ্টর কই থাকে? এটা একটু পড়বা। কই থাকে, ঠিক আছে, এটা একটু পড়বা। আর নিম্নচাপ বের রিসেপ্টরের ভিতরে তুমি এখান থেকে একটা জিনিস পড়তে পারো। ঠিক আছে, যে পিউটারি, একটা জিনিস কি পড়বা যে এটা কই থাকে, এটা একটু পড়ো। হ্যাঁ, কই থাকে, এটা একটু পড়ো। সিস্টেমিক শিরা, ঠিক আছে, এই জায়গায় একটু পড়ো। সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান এট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রাচীরে থাকে। আর এখান থেকে জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে কি আসে? রেনিন আসে। ঠিক আছে, জাস্ট কুইক একটু রিক্যাপ করে দিচ্ছি। সিস্টেমিক সংবহনের সময় কত? 25 থেকে 30 সেকেন্ড। এগুলো তো পারো, বলার কিছু না, এগুলো পড়ছো হাজারবার। আর হ্যাপাটিক পোর্টাল সিস্টেম তো থাকে। এই এই জায়গায় আসলে মানে বুকে ব্যথার কারণ কি কি একটু দেখে দাও, কি কারণে বুকে ব্যথা হইতে পারে। ঠিক আছে, অ্যানজাইনা কয় ধরনের হয়? 3 ধরনের হয়। স্থির অ্যানজাইনা, অস্থির অ্যানজাইনা, আর পরিবর্তনশীল অ্যানজাইনা বা হচ্ছে প্রিজমেটাল অ্যানজাইনা। একটু দেখবা। 3 ধরনের অ্যানজাইনা হয়। ঠিক আছে, কেন ব্যথা হয়? কারণ অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড হৃৎপেশিতে জমা হয়, যেন বুকে ব্যথা হয়। আর অ্যানজাইনা ব্যথা কতক্ষণ স্থায়ী হয়? 5 থেকে 30 মিনিট। কুইক রিক্যাপ করে দিচ্ছি সব। হার্ট অ্যাটাকের কি কি লক্ষণ আছে? এটা একবার রিডিং পড়ে যাবে। হার্ট অ্যাটাকের লক্ষণ কি কি? ঠিক আছে, একবার রিডিং পড়ে যাবে হার্ট অ্যাটাকের লক্ষণ। ওকে। আর মস্তিষ্কে স্ট্রোক হয়। হার্টে অ্যাটাক হয়। মস্তিষ্কে স্ট্রোক কেন হয়? যদি মস্তিষ্কের ভিতরে ধমনির ভিতরে রক্ত জমান বাঁধে বা ধমনিটা ছিঁড়ে যায়, ঠিক আছে, তখন স্ট্রোক হতে পারে। আর হার্ট ফেলোর থেকে আর কি পড়বো? হার্ট ফেলোর থেকে লক্ষণগুলো একবার দেখে যাও। ঠিক আছে, এখানে একবার রিডিং করে দেওয়ার কি কি লক্ষণ থাকে। যে তরল জমে যায়, বিভিন্ন জায়গার টিস্যুতে তরল জমে যায়। এবার এই ছকটা না দেখে পরীক্ষা গাইও না। ঠিক আছে, কোনটা কোন রোগে ইউজ করে এটা না দেখে পরীক্ষা লিখবো না। ঠিক আছে, এটা অবশ্যই দেখে যাওয়া। অস্বাভাবিক হৃদস্পন্দন হলে এরিদমিয়া, রিদমটা চেঞ্জ হয়ে যায়, রিদমটা পরিবর্তন হয়ে যায়, এরিদমিয়া। ঠিক আছে, এরিদমিয়া। আর এক প্রকোষ্ঠ পেসমেকার, এটা কই থাকে? শুধু ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে। দ্বীপ এবং এট্রিয়ামে কিন্তু লিথিয়াম ব্যাটারি থাকে, খেয়াল করো, লিথিয়াম ব্যাটারি থাকে। দ্বিপ্রকোষ্ঠ পেসমেকারে তোমার হচ্ছে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এই দুই জায়গায় বিদ্যুৎ পরিবহন করবে। আর ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, সাথে হচ্ছে বাম ভেন্ট্রিকল আসবে। ঠিক আছে, একটু দেখে যাও। ওকে। ওপেন হার্ট সার্জারি 3টা ভাগে ভাগ করা হয়, তোমাকে বলছি। অন পাম্প সার্জারি, যেখানে হৃদপ্রশ্বাসহীন ব্যবহার করা হয়। একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, যেটাকে বিটিং হার্ট বলা হয়, হার্টটা বিট করে। আর এটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি। আচ্ছা, তারপর আর কি পড়বা? এই যে অস্থির অ্যানজাইনা কখন হয়? যখন 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়। আর এনজিওপ্লাস্টিক কয় ধরনের করে? 4 ধরনের। বেলুন, লেজার, করোনারি অ্যাথ্রেক্টমি, এবং একটা হচ্ছে করোনারি স্টেন্টিং। করোনারি স্টেন্টিং হচ্ছে রিং পরানো, হার্টে রিং পরানো। এটা একটু দেখে যাও কি কি টাইপের এনজিওপ্লাস্টি হয়। ঠিক আছে, দেখে যাও। এই তো মোটামুটি এই জিনিসগুলো দেখতে পারলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো দেখতে পারলে চ্যাপ্টার মোটামুটি আমাদের কুইক একটা রিভিউ হয়ে গেছে। টাইম নাই। মেন কথা হচ্ছে যে আসলে মানে ক্লাস তো নেওয়াই যায়, বাট সমস্যাটা হচ্ছে যে তোমাদের টাইম নাই। এখন জাস্ট দেখাই দিচ্ছি, এগুলো একবার করে দেখে যাও। আমরা নিজেরাও বিভিন্ন কাজে বিজি থাকি, যে আমাদের পক্ষেও আসলে ক্লাসগুলো অনেক আগে আগে নেওয়া সম্ভব হয় না, বুঝলে? বিভিন্ন জিনিসে সবাই বিজি থাকে। শ্বসনতন্ত্র, ঠিক আছে, এই জায়গায় তো তোমরা এগুলো পড়ছো আগেই। ঠিক আছে, যে কিছু বায়ুগ্রহণ ত্যাগ অঞ্চল থাকে, কিছু বায়ু পরিবহন অঞ্চল থাকে, কিছু শ্বসন অঞ্চল থাকে। ঠিক আছে, এটা একটু দেখবা। এখানে তুমি মেইনলি কি কি জিনিস দেখতে পারো, যে এই জায়গায় যে নাসা গহ্বর। ঠিক আছে, নাসা গহ্বর থেকে তুমি দেখবা নাসা গহ্বরের প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী এবং অলফ্যাক্টরি কোষ থাকে। এবং অলফ্যাক্টরি কোষ কি করে? অলফ্যাক্টরি কোষ হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। ঠিক আছে, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। ওকে। পশ্চাৎ নাসারন্ধ্র, এটা আছে। এই যে এখান থেকে প্রশ্ন আসে ষড়যন্ত্র। ঠিক আছে, যে অ্যাডামস আপেল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ঠিক আছে, যে থাইরয়েড তরুণাস্থিটা বড় হয়ে যায়, এটা মনে রাখবা। থাইরয়েড তরুণাস্থি সব থেকে বড় এবং পুরুষের গলার সামনে উঁচু হয়ে ওঠে। ঠিক আছে, উঁচু হয়ে ওঠে, এটাকে অ্যাডামস আপেল বলা হয়। ঠিক আছে, এটা পুরো। আর ষড়যন্ত্রের উপরে থাকে ছোট এপিগ্লোটিস। ঠিক আছে, উপরে থাকে কি একটা এপিগ্লোটিস। এবং শ্বাসনালী বা ট্রাকে এখান থেকে গুরুত্বপূর্ণ কয়টা তরুণাস্থি থাকে? 15 থেকে 20, কোনো বইতে 16 থেকে 20 আছে, যেটা পরীক্ষা এসে দিয়ে দিবা। ঠিক আছে, দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। 15 থেকে 20 বা হচ্ছে 16 থেকে 20। ঠিক আছে, এতগুলো তরুণাস্থি এবং সি আকৃতির তরুণাস্থি থাকবে। ঠিক আছে, সি আকৃতির তরুণাস্থি থাকবে। আর ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে আর কি পড়বা?
ব্রঙ্কাসে তোমরা জানো মোটামুটি যা পড়ছো। এই যে মেনলি এটা একটু মনে রাখো যে ব্রঙ্কাসের তরুণাসে থাকলেও ব্রঙ্কিওল গুলা কি, ব্রঙ্কিওল তো আরো ছোট, সেগুলো তরুণাস্থি বিহীন। ওকে, আর ফুসফুসটা খুবই গুরুত্বপূর্ণ, ফুসফুস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ফুসফুসের কাভারিংটা কি, কাভারিংটা হচ্ছে প্লিউরা, তাই না? ফুসফুসের কাভারিংটা কি, প্লিউরাল পর্দা। এখন এই জায়গায় একটা জিনিস দেখো, ডান ফুসফুসের কয়টা লোব থাকে, এটা পরীক্ষা আসে। ডান ফুসফুসটা আকারে বড়, ওজন না পড়লে সমস্যা নেই, মনে রাখবে এটা তিনটা লোব থাকে, ঠিক আছে। আর বাম ফুসফুসে কয়টা লোব থাকবে, বাম ফুসফুসে দুইটা লোব থাকবে, ঠিক আছে, দুইটা লোব থাকবে। এবং সেগমেন্ট, কয়টা সেগমেন্ট থাকে, তাই না? লোব তো বললাম তিনটা ডান ফুসফুসে, দুইটা হচ্ছে বাম ফুসফুসে। এবং একটা জিনিস হচ্ছে সেগমেন্ট, ডান ফুসফুসে 10টা এবং বাম ফুসফুসে 8টা সেগমেন্ট থাকবে, ঠিক আছে, 8টা সেগমেন্ট থাকবে। আচ্ছা, দেন এখান থেকে আর খুব বেশি পড়ার নাই, কয়েকটা জিনিস তুমি একটু মনে রাখো। ওকে, এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ যে ফুসফুসীয় টিস্যু সেরাটোনিন এবং হিস্টামিন নিঃসরণ, সংরক্ষণ ও বিমুক্ত করে, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ এবং দেহ থেকে অপসারণ করে। এগুলোর অনেক ফাংশন আছে যেগুলো তুমি একাডেমিক লাইফে পড়ছো, এখন এত কিছু লাগবে না, জাস্ট কারা কারা নিঃসরণ করে ভাই, এতটুকু পড়ে যা পারবি তোরা ইনশাল্লাহ। তাহলে সেরাটোনিন এবং হিস্টামিন সংরক্ষণ এবং হচ্ছে বিমুক্ত করে, এবং ব্র্যাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ এবং দেহ থেকে অপসারণ করে। জাস্ট একবার দেখাই দিচ্ছি। তারপর দেখো এই জায়গায় কতটুকু এলভিওলাই থাকে, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এটা লেটেস্ট ইনফরমেশন, এতটুকু দেওয়া আছে আমাদের বইতে, কতটুকু শোষণতল সৃষ্টি করে, ইনফরমেশনটা একটু দেখে যাও, ঠিক আছে। আচ্ছা, ওকে, এই যে টাইপ 2 কোষের প্রাচীরের ভিতর থেকে সারফেক্টেন্ট এবং ডিটারজেন্ট অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। সারফেক্টেন্ট থেকে তো খুবই গুরুত্বপূর্ণ যে সারফেক্টেন্ট 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, এই কারণে 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না, এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। সারফেক্টেন্ট নিয়ে প্রশ্ন পরীক্ষাতে আসে। ওকে, 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 এরপর চলো। এরপরে এরপরে এখান থেকে কি পড়বা, এই বহিঃশোষণ অন্তঃশোষণ তো তুমি পারো মোটামুটি, এটা আসলে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় নাই। এই যে এটা একটু মনে রাখবা যে সুস্থ মানুষের বিশ্রামকালে এই শ্বসনের প্রক্রিয়াটা প্রতি মিনিটে কতবার হয়, 14 থেকে 18 বার, এবং নবজাতক শিশুতে বেশি হয়, 40 বার সংঘটিত হয়। নবজাতক শিশুতে বেশি বার সংঘটিত হয়, 40 বার সংঘটিত হয়। ওকে, ওকে, শ্বাসকেন্দ্র এখান থেকে আসলে একটু মনে রাখবা যে মস্তিষ্কে অবস্থিত 4টা কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। পন্সের পার্শ্বদেশে থাকে হচ্ছে 1 জোড়া, আর মেডুলা অবলঙ্গাটার সম্মুখ পশ্চাতে থাকে হচ্ছে 1 জোড়া, ঠিক আছে। এগুলো একটু পড়ে ফেলবা, এই কয়েকটা জিনিস একটু দেখবা এখান থেকে, বিস্তারিত বড় দরকার নাই খুব একটা বেশি। এই যে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হাঁচি প্রতিবর্তী ক্রিয়া উদ্ভব হয়, ঠিক আছে। কোন স্নায়ুর মাধ্যমে কোন প্রতিবর্তী ক্রিয়া উদ্ভব হয়, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হাঁচির প্রতিবর্তী ক্রিয়া আসে, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাগাস স্নায়ুর মাধ্যমে কাশি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো এই জায়গায় গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া সৃষ্টি করে কে, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া শুরু করে। তাড়াতাড়ি করে চলে যাই, তাহলে শেষ করতে পারবো না, পরে তোমরা দেখবে। এই যে এখানে রক্তের চাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে ফুসফুসের এলভিওলাইতে অক্সিজেনের চাপ কতটুকু থাকে, 104 মিলিমিটার মার্কারি। আর কোষিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ থাকে কত, 40 মিলিমিটার মার্কারি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন জায়গায় কতটুকু প্রেশার থাকে, ঠিক আছে, কোন জায়গায় কতটুকু প্রেশার থাকে, এটা তুমি একটু দেখে যাবা। আর প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 থেকে 0.3 ml অক্সিজেন রক্তরসের পানিতে দ্রবীভূত ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। ওকে, আর অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। আচ্ছা, আর কার্বন ডাইঅক্সাইডের 5% যায় কি হিসাবে, ভৌত দ্রবণ রূপে, ঠিক আছে। ভৌত দ্রবণ রূপে হচ্ছে প্রায় 5%, এবং এই বিক্রিয়ায় সাহায্য করে একটা এনজাইম, এর নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, ঠিক আছে। কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, কার্বামিনো যৌগ, ঠিক আছে। কার্বামিনো যৌগ এখান থেকে কি পড়বে, যে কার্বন ডাইঅক্সাইড কত ভাগ, 27 ভাগ কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়, 27 ভাগ পরিবাহিত হয়, এবং 100 মিলিলিটার রক্তে এর পরিমাণ 3 ml, যার 2 ml কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং 1 ml কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়। জাস্ট একবার দেখাই দিচ্ছি ভাই, বুঝছো। সোডিয়াম বাইকার্বনেট রূপে কিসের, কার্বন ডাইঅক্সাইড যখন বাইকার্বনেট রূপে পরিবাহিত হয় কত পার্সেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়, কত পার্সেন্ট, 65%। এবং সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত কণিকার মাধ্যমে তারা হচ্ছে কি হয়, পরিবাহিত হয়, ঠিক আছে। এবং এখানে ক্লোরাইড শিফট একটু দেখো, ঠিক আছে, ক্লোরাইড শিফটটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ক্লোরাইড শিফট, এবং এটাকে হ্যামবার্গার শিফটও বলা হয়, ঠিক আছে। ক্লোরাইড শিফট বা এটাকে আমরা মাঝে মাঝে হ্যামবার্গার শিফটও বলি, মনে থাকে জানো। আর শ্বাসসংযোগ কি কি থাকে, 4 ধরনের শ্বাসসংযোগ, এটা একটু যেন মনে থাকে, 4 ধরনের শ্বাসসংযোগ, ঠিক আছে। হিমোগ্লোবিন,
হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, নামগুলো যাতে মনে থাকে কি কি আছে, ঠিক আছে, হেমোইরিথ্রিন এবং আরেকটা হচ্ছে ক্লোরোকুইন, ঠিক আছে, ক্লোরোকুইন। এই 4 ধরনের শ্বাস সংযোগ, এটা যাতে মনে থাকে। ওকে, তারপর দেখো একটা হটস্পট, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন, এটা না দেখে পরীক্ষায় ঢুকবে না। ওকে, যে 4টা একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন একটা গোল অণু, ঠিক আছে, এবং প্রতি জায়গায় কি থাকবে, প্রোটিন, গ্লোবিন এবং লৌহ গঠিত হিম থাকবে। হিম এবং হচ্ছে গ্লোবিন 1:25, হিম ছোট তাহলে 1, গ্লোবিন বড় তাহলে হচ্ছে 25, লিখতে বড় লাগে, ঠিক আছে, লিখতে গ্লোবিন 3 অক্ষর। তাহলে হিমের 33.3% লৌহ, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মানে এই জায়গাটা একটা হটস্পট আর কি প্রশ্ন দেওয়ার জন্য। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে কত গ্রাম লৌহ থাকে, 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এরপর দেখো সাইনোসাইটিস আছে, লেরিনজাইটিস আছে, এখান থেকে সাইনোসাইটিসটা পড়বা, স্পেশালি এই জায়গাটা যে প্যারানেজাল সাইনাস, প্যারানেজাল সাইনাস, ঠিক আছে, 4 জোড়া থাকে। প্যারানেজাল সাইনাস কয় থাকে, 4 জোড়া, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথমার, স্ফেনোইডাল, ঠিক আছে। এই নামগুলো যাতে মনে থাকে, নিজের কোনটা প্যারানেজাল সাইনাস নয়, তোমার পরীক্ষায় প্রশ্ন করে দিল নিজের কোনটা প্যারানেজাল সাইনাস নয়, এই 4টার বাইরে একটা দিয়ে দিল, তুমি যাতে ধরতে পারো, ঠিক আছে, এটা একটু দেখে যাবা 4টা নাম। আর অ্যাকিউট সাইনোসাইটিস কতটুকু থাকে, 4 থেকে 8 সপ্তাহ, ক্রনিক সাইনোসাইটিস থাকে হচ্ছে 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি, এটা একটু দেখবা। এরপর আমাদের ওটাইটিস মিডিয়া আছে, ওটাইটিস মিডিয়া মধ্যকরণের সংক্রমণ, ঠিক আছে। এখানেও সেম, এই যে স্বল্পস্থায়ী বা অ্যাকিউট, আর দীর্ঘস্থায়ী বা হচ্ছে ক্রনিক, এবং এখান থেকে টাইমটা তোমার লাগবে, টাইমটা তোমার মনে রাখতে হবে। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় করা যায়, ঠিক আছে, আর 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয় না, ঠিক আছে। দীর্ঘস্থায়ী বা ক্রনিক ওটাইটিস মিডিয়া। ওকে, এই তো মোটামুটি এই কয়েকটা জিনিস দেখতে পারলে না, আশা করি যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। কানের পর্দা ছিঁড়ে গেলে আমরা কি করি, মাইরেঙ্গোপ্লাস্টি করি, ঠিক আছে। কানের পর্দা ছিঁড়ে গেলে মাইরেঙ্গোপ্লাস্টি হয়। সিগারেটের শোলায় কয় হাজার রাসায়নিক থাকে, প্রায় 4,000 রাসায়নিক থাকে। ওকে, এই তো। আর এমফাইসেমা খেয়াল করো, এমফাইসেমা সিগারেটের দোয়ায় এলভিওলার প্রাচীরে কি হয়, ক্ষতি হয়, তারপরে এলভিওলার প্রাচীরের আয়তনে বেড়ে যায়, কোনো কোনো স্থানে ফেটে যায়, তখন তৈরি হচ্ছে এমফাইসেমা, ঠিক আছে, এমফাইসেমা। এই তো। আর কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য সিপিআর করি, সিপিআর দিই, তাই না, সিপিআর দিই, চাপ দিই বুকের মধ্যে, সিপিআর করি, এটা বলে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সিপিআর করি, তাই না, সিপিআর করি। এই তো মোটামুটি কুইক রিক্যাপ হয়ে গেল, আমাদের একটা কুইক রিক্যাপ দিলাম। চলো আমরা এখান থেকে কিছু কিছু প্রশ্ন সলভ করি, আমরা এখান থেকে। তাহলে এটা তো আমরা বলে ফেলছি এই চ্যাপ্টার, কি রে দাগানোটা কোথায়, দাগানো পিডিএফটা কোথায় গেল, এই তো। ওকে, শ্বসনতন্ত্র আমরা পড়ে ফেলছি এই জায়গায়, বায়ুগ্রহণ, ত্যাগ অঞ্চল, এগুলো সবগুলো পড়ে ফেলছি বই থেকে, ওগুলাই জাস্ট ওই সেম জিনিসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলা ওই যে অ্যাডামস অ্যাপেল থাইরয়েড ত্বরণার্থী সব থেকে বড়, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলি, তাই না, কি বলি, অ্যাডামস অ্যাপেল বলি। ওকে, আচ্ছা, ট্রাকিয়াতে 16 থেকে 20টা তরুণার্থী বা 15 থেকে 20টা তরুণার্থী, এরকম একটা নাম তুমি বলবা। আর এখানে ফুসফুসের ভিতরে ওই ওই সেম জিনিসটা রিপিট করছে, কয়টা লোব থাকবে, কয়টা সেগমেন্ট থাকবে, বাম দিকের ফুসফুসে 2টা লোব থাকবে, 8টা সেগমেন্ট থাকবে, সেরাটোনিন নিঃসরণ করবে, তাই না, সেম জিনিসই আছে এখানে, সংশ্লেষণ করবে এবং বিশোষণ করবে। আর ফুসফুসের ভিতরে এই জায়গায় ওই সেম, যে ব্র্যাডিকাইনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ এবং দেহ থেকে অপসারণ করবে, ঠিক আছে। এই ইনফোগুলো হচ্ছে মেইনলি তোমাকে হচ্ছে যে একটু দেখে যেতে হবে, ইনফোগুলো দেখে যেতে হবে। পরীক্ষা হলে আসলে বোঝার থেকে মেন কথা হচ্ছে তুমি আনসার করতে পারতেছো কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সারফেক্টেন্ট নিয়ে আমি কথা বলছি, যে 23 সপ্তাহ বয়স্ক প্রথমে সারফেক্টেন্ট কোনো শুরু হয়, 24 সপ্তাহ বয়সের আগে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না। কারণ আছে কিভাবে কিভাবে পরিবাহিত হয়, তোমাকে তো বললাম। আরবিসিতে কি হিসেবে থাকে, প্লাজমাতে কি হিসেবে থাকে, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। বাইকার্বনেট কত পার্সেন্ট পরিবাহিত হয়, 65%। দেন এখানে যে কি মনে রাখবা, যে এবার মামা স্পেন ও ফ্রান্সে যাবে, এবার তো হচ্ছে এথময়েড, মামা ম্যাক্সিলারি, স্প্যানয়েড ফ্রন্টাল, ফ্রান্স। এবার মামা স্পেন ও হচ্ছে ফ্রান্সে যাবে, এবার মামা স্পেন এবং হচ্ছে ফ্রান্সে যাবে। ওকে, এই তো আমি তোমাকে বললাম স্বল্পস্থায়ী অ্যাকিউটের সময় কতটুকু, দীর্ঘস্থায়ী সময় কতটুকু। ওকে, তারপর দেখো অ্যাডামস অ্যাপেল কোথায় থাকবে, অ্যাডামস অ্যাপেল থাকবে হচ্ছে ষড়যন্ত্রে, ঠিক আছে। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকবে, ওই যে আমরা একটু আগে বই থেকে দেখছি ষড়যন্ত্রে, তাই না, লেরিংসে অ্যাডামস অ্যাপেল থাকবে। ওকে, তারপর হলো ফুসফুসের গঠন এবং কার্যকরী একক কোনটা, এটা তো খুবই ইজি প্রশ্ন ভাই, এটা যদি না পারো এলভিওলাস, ঠিক আছে, এলভিওলাস। ওকে, তারপরে চলো মানুষের শ্বসনের শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, ঠিক আছে, ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, ঠিক আছে, কত ভাগ অক্সিজেন, 0.2, ঠিক আছে। এটার আনসার হচ্ছে হ্যাঁ
পয়েন্ট হচ্ছে প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 ml, ঠিক আছে, 0.2 ml হবে এখানে আনসার। আমরা বইতে একদম হুবহু দেওয়া আছে এটা। এই যে 100 মিলিলিটার রক্তে 0.2 ml অক্সিজেন বহু দ্রবণ রূপে পরিবাহিত হয়। দ্রবীভূত অংশই রক্তে 100 মিলিলিটার পারদ, 100 মিলিলিটার মার্কারি পারদ চাপ সৃষ্টির জন্য দায়ী। ওকে, মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলে বলো? ট্রাকিয়ার শাখাকে কি বলে? ট্রাকিয়ার শাখাকে কি বলে? ট্রাকিয়া পরবর্তী গিয়ে শাখা তৈরি করে, শাখা তৈরি হচ্ছে ব্রঙ্কাস বলে, ঠিক আছে, ব্রঙ্কাস বলে। নিম্ন কোন তরল পদার্থটিকে ফুসফুসে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে? ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে মস্তিষ্ক ফুসফুসে কি থাকে? সেরাস ফ্লুইড থাকে, তাই না? সেরাস ফ্লুইড থাকে। ওকে, নিম্ন কোনটি মিনিটে শিশু শ্বসন হার? তাহলে মিনিটে কতটুকু হয়? মিনিট হচ্ছে 40 বার। নবজাতক শিশুতে হচ্ছে মিনিটে থাকে তোমার কতবার? 40 বার, তাই না? আমরা বইতে একদম হুবহু দেখছো, একদম হুবহু বই থেকে চলে আসছে যা পড়ছি। প্যারানাল সাইনাস কয় জোড়া? 4 জোড়া ভাই, 4 জোড়া। একটু আগে আমরা দেখালাম 4 জোড়া। ডান পুরুষের লোবিউলের সংখ্যা কত? ঠিক আছে, এখানে মানে লোবিউলের সংখ্যা অনেকগুলো থাকে, লোবিউলের সংখ্যা আসলে অনেকগুলো থাকে, ঠিক আছে। বাট এখানে প্রশ্ন করতে আসলে ওই যে এটা জানার জন্য, সেগমেন্টের কথা জানার জন্য, ঠিক আছে। সেগমেন্টের কথা যেটা আমরা বলছি 10টা সেগমেন্ট থাকবে ডান ফুসফুসে, তো ওটা জানার জন্যই প্রশ্ন করছে। ট্রাকিয়া কয়টি তরুণাস্থি নিয়ে গঠিত? হয়েছে 15 থেকে 20 তো নাই, তাহলে 16 থেকে 20 দিবা, 16 থেকে 20টা তরুণাস্থি দিবা। কোন সাইনাসের কারণে মানুষের গলা, দাঁত এবং মাথায় ব্যথা হয়? ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে। ম্যাক্সিলারি সাইনাসাইটিস এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় আর কি। ম্যাক্সিলারি সাইনাসাইটিস এটা সব থেকে বেশি পাওয়া যায়। ওকে, মধ্যকর্ণের সংক্রমণজনিত প্রদাহ কি বলে? ওটাইটিস মিডিয়া, ঠিক আছে, ওটাইটিস মিডিয়া। ওকে, এই যে আমরা জানি ওটাইটিস মিডিয়া, ঠিক আছে। তো মস্তিষ্কের কথা বলছে, সরি মস্তিষ্ক বলতেছি, মধ্যকর্ণের কথা বলছে। তাহলে মধ্যকর্ণে হলে এটা কি হবে? এটা হবে ওটাইটিস মিডিয়া। ওকে, আর সাইনাসাইটিসে তোমরা জানো সাইনাসে প্রদাহ হবে, তাই না? এমফাইসেমাও বলছি তোমাকে। এলভিওলার থলি যেখান থেকে উৎপন্ন হয়? এলভিওলার থলি, এলভিওলার নালী, এই দুইটা পাশাপাশি আসে, এলভিওলার থলি এবং হচ্ছে এলভিওলার নালী, ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে এলভিওলার নালী, বলো চ্যাপ্টার 7, ঠিক আছে। মানে আমরা কুইক একটা রিক্যাপ করে ফেলতেছি সবকিছু, কুইক রিক্যাপ করে ফেললে জিনিসগুলো আমাদের সারা জীবন মনে থাকবে, বুঝো নাই? সারা জীবন মনে থাকবে। তাহলে কঙ্কালতন্ত্র থেকে মেইনলি বিভিন্ন তোমার হচ্ছে যে যেই অস্থিগুলো আছে, বিভিন্ন জায়গায় যে অস্থিগুলো আছে এবং কতগুলো অস্থি থাকে, এটা পরীক্ষাতে মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে, কতগুলো অস্থি থাকে, ঠিক আছে, কতগুলো অস্থি থাকে। এবং হচ্ছে যে তরুণাস্থির ভিতরে সেখানে কিন্তু তুমি দেখবা যে ওখানে কিন্তু প্রকারভেদ দেওয়া আছে, শ্বেততন্ত্রময়, পিত্তন্তময়, বা হচ্ছে তোমার ক্যালসিফার তরুণাস্থি, এগুলো দেওয়া আছে। কিছু পেশির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এখন আমি তোমাকে আগে বই থেকে একটু দেখাই দিই, একটু বই থেকে আগে একটু দেখাই দিই, তাইলে হচ্ছে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। কুইক রিক্যাপ এটাকে বলো, এটার নাম দিয়েছে হচ্ছে কুইক রিক্যাপ, ঠিক আছে, কুইক রিক্যাপ। তাহলে মানুষের 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থির ঘনত্ব সব থেকে বেশি থাকে, এটা একটু পূর্বা, এখান থেকে কিছু বলার নাই। দেখো কঙ্কালতন্ত্র, এখানে তোমার একটা জিনিস আছে, এই যে কঙ্কালতন্ত্র 3টা ভাগে ভাগ করে, বহি কঙ্কালতন্ত্র, অন্তঃকঙ্কালতন্ত্র এবং আরেকটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক স্ক্যাপুলার সিস্টেম বা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, ঠিক আছে, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, ঠিক আছে, এটা আছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। ওকে, এরপরে এখানে একটা ইনফরমেশন আছে যেটা তোমাকে পড়তে হবে, যে তোমার এই যে আমরা একটু আগে দেখাইছি না যে বিভিন্ন কয়েকটা জায়গা আছে স্পেসিফিক্যালি, যেসব জায়গায় সবসময় আর মানে লাল অস্থিমজ্জ থাকে, ঠিক আছে, ওই জায়গাটা তোমাকে একবার দেখে যাবে যে কোন কোন জায়গায় সবসময় লাল অস্থিমজ্জ থাকে। স্টার্নাম, পাজর, কশরকা, করোটি, হিউমেরাস, ফিমারের মস্তক, এসব জায়গায় লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, লাল অস্থিমজ্জ থাকে যে জায়গাটাতে। ওকে, এরপর খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন অস্থির কোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয়, অস্টিওক্যালসিন নামক হরমোন খরিত হয় যা দেহে রক্তের চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবো, চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওকে, মানুষের জন্মের সময় দেহে প্রায় 300টা অস্থি থাকে, পরবর্তীতে এগুলা অস্থিগুলা বিভিন্ন অস্থি একসাথে ফিউজ হয়ে যায়, বিভিন্ন অস্থি একসাথে মিলে যায়, একসাথে জোড়া লেগে যায়, তারপর লাস্টে কি আমাদের দেহে অস্থি থাকে কয়টা? মোট 206টা, 206টা অস্থি থাকে। ওকে, অক্ষীয় কঙ্কাল মানে কি? দেহের অক্ষ বরাবর যেটা থাকে, দেহের অক্ষ বরাবর, দেহের অক্ষ বরাবর যেটা থাকে এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। দেহের অক্ষ বরাবর কি কি জিনিস থাকবে? করোটি, মেরুদণ্ড এবং হচ্ছে বক্ষপিঞ্জর, তাই না? মাথার সম্পূর্ণ মাথার এই অংশটুকু, সম্পূর্ণ মাথার অংশটুকু হচ্ছে করোটি, ঠিক আছে, করোটি থাকবে। এবং দেহের পিছনের দিকে থাকবে কি আমাদের? মেরুদণ্ড, পিছনের দিকে থাকবে হচ্ছে আমাদের মেরুদণ্ড এবং বুকের খাঁচা, বক্ষপিঞ্জর, ঠিক আছে, বুকের খাঁচা বা হচ্ছে বক্ষপিঞ্জর। ওকে, তাহলে মোট 80টা অস্থি থাকবে। আর উপাঙ্গীয় কঙ্কাল মানে কি? উপাঙ্গীয় কঙ্কাল মানে হচ্ছে যে অক্ষ কঙ্কাল যেটা আছে এটার পর আশেপাশে যেসব কঙ্কাল বের হবে, ঠিক আছে, আমাদের দেহের অক্ষ থেকে বাইরের দিকে, সেটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। এখানে থাকবে হচ্ছে মোট 126টা অস্থি, 126টা অস্থির সমন্বয়ে উপাঙ্গীয় কঙ্কাল থাকবে। ওকে, তাহলে অক্ষীয় কঙ্কালের ভিতরে তুমি খেয়াল করো, এই জায়গায় করোটি, মাথার ভিতরে করোটি, ঠিক আছে, করোটির ভিতরে করোটিকা কোনটা? যেটা হচ্ছে আমাদের ব্রেইনটাকে ই করে রাখতেছে, আমাদের ব্রেইনটাকে প্রিজার্ভ করে রাখতেছে, বাইরে থেকে
একটা ঢাকনা দিয়ে রাখতেছে, এটা হচ্ছে করোটিকা। এখানে 8টা থাকবে, মুখমণ্ডল, মুখে 14টা থাকবে, কর্ণাস্থি 6টা, মিলিয়া সিনকাস স্টেপিস, হাইওয়েট থাকবে একটা, গলায় জায়গায় এই জায়গায় একটা ইউআকিদের অস্থি থাকে হাইওয়েট, এটা একটা থাকবে। ওকে। আর কোষের মেরুদণ্ড কিন্তু সার্ভাইকাল কয়টা? 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল এবং হচ্ছে স্যাক্রাল নরমালি স্যাক্রাল কোষেরকা 5টা ছিল, পরবর্তীতে 5টা একত্রিতভূত হয়ে একটা হয়ে গেছে স্যাক্রাম। আর কক্কেজিয়াল কোষেরকা ছিল হচ্ছে 4টা, সেটা মিলে হয়ে গেছে কি একটা। আর পাঁজর, বুকের খাঁচা 24টা, স্টারনাম হচ্ছে একটা। বক্ষ অস্থিচক্রের ভিতরে দেখো এই পাশে একটা ক্ল্যাভিকল, পিছনের দিকে স্ক্যাপুলা, এই জায়গায় একটা ক্ল্যাভিকল, পিছনের দিকে স্ক্যাপুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বক্ষ অস্থিচক্র। আর বাহুর ক্ষেত্রে দেখো হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল। হাতের হাতের কবজির ক্ষেত্রে এই জায়গায় কিন্তু কার্পাল, আর পায়ের কবজির ক্ষেত্রে সে জায়গায় কিন্তু টার্সাল, মনে থাকে যেন। কার্পাল আর টার্সাল প্যাচ লাগাও না। এখানে কার্পাল হচ্ছে 16টা, বাট টার্সাল 14টা। বাকি দুইটা কম, বাকি দুইটা ফিল আপ করার জন্য আমাদের এই জায়গায় প্যাটেলা চলে আসে, তাই না? দুই পায়ে দুইটা প্যাটেলা চলে আসে। এগুলো পড়ছো 1000 বার, এগুলো পড়ছো রে বাপ, এগুলো পড়ছো তোমরা, কিন্তু তাও পরীক্ষার হলে খারাপ করবা। কারণ কি? কারণ হচ্ছে যে মানে রিভিশন দেওয়া হবে না। ঠিক আছে, রিভিশন দেওয়া হবে না। যারা রিভিশন দিতে পারবা তারাই ভালো করতে পারবা। তো বারবার রিভিশন দাও, ইনশাল্লাহ তোমরা পারবা। আমরা জানি তোমরা পারবা, তোমরা লাস্ট পর্যন্ত ছিলা এবং লাস্ট পর্যন্ত তোমরা সাকসেসফুল হবা ইনশাল্লাহ। তাহলে দেখো ফ্রন্টাল প্যারাটাল, এটা এই যে এটা তুমি কি মনে রাখি? স্টেপ অফ দিয়ে মনে রাখি, তাই না? আমরা স্টেপ অফ দিয়ে মনে রাখি, স্টেপ অফ দিয়ে মনে রাখি। তাহলে স্ফেনয়েড, টেম্পোরাল, ঠিক আছে, এথময়েড, এথময়েড, তারপরে তারপর হচ্ছে প্যারাইটাল, তারপর হচ্ছে অক্সিপিটাল, এবং তারপর হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টাল কপালের, ফ্রন্টাল কপাল তো একটাই ফ্রন্টাল থাকে ভাই, কপালে একটাই ফ্রন্টাল থাকে। আর খেয়াল করো, অক্সিপিটাল একটা থাকবে, স্ফেনয়েড একটা থাকবে, এথময়েড একটা থাকবে। মেইনলি মেইনলি তোমার প্যারাইটাল এবং হচ্ছে যে টেম্পোরাল দুইটা করে থাকবে, তাই না? প্যারাইটাল এই যে মানে দুই পাশে দুইটা প্যারাইটাল, এবং এদিকে যে গুলি করে এই জায়গায় দুটো হচ্ছে টেম্পোরাল। ঠিক আছে, পিটি টু, তাই না? পিটি দুইটা করে থাকবে। আর ম্যাগদিলা, মেন্ডিবল, এগুলো তো আমার মুখমণ্ডলের অবস্থা। এটা মনে রাখে কি দিয়ে? মামার জানালায় ভ্রমর পায়, তাই না? মামার জানালায় ভ্রমর পায়, ওই দিন এগুলো তো পারার কথা। মামার জানালায় ভ্রমর পাই, তাহলে ম্যাগজিলা, মেন্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফিউনেজাল কক্কা, ভ্রমর, প্যালাটেন্ট। ওকে। মেন যে মেন্ডিবল, এই যে মেন্ডিবল যে জায়গায় যে দাঁড়িয়ে করা যায়, মেন্ডিবল এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের একটা করে থাকতেছে মেন্ডিবল, আর বোমারও থাকতেছে একটা। ওকে। আর মিলিয়াসিনকাস স্টেপিস, এগুলো তো দুইটা করে মোট 6টা থাকবে। আর কশেরোকার সংখ্যা তোমরা জানো, এটা আমি বলছি, এটা বলার কিছু নাই। আর এই জায়গায় হিপবোন থাকবে 2টা, হিপবোন প্রতি পাশে একটা করে হিপবোনস থাকে, এবং এই একটা হিপবোনসের ভিতরে আবার 3টা অস্থি থাকে, ইলিয়াম, ইসচিয়াম, পিভিস, যেটা আমি তোমরা পড়ছো অনেকবারই, পড়ানোর কিছু নাই। ওকে, এটা তো বললাম। এই যে মেন কথা হচ্ছে যে মানে অস্থিগুলার সংখ্যা এবং কোনটা কোন জায়গার অস্থি, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে আমি দেখি যে সব পরীক্ষাতে আসে। ঠিক আছে, বেশিরভাগ পরীক্ষা এই জায়গা থেকে, প্রশ্ন এই জায়গা থেকে আসে। ঠিক আছে, এই জায়গাগুলো তোমরা মানে মিস করে যাও, তো এটা আবার যেন মিস না হয়। সংখ্যাগুলা, স্যাক্রাল, শ্রোণীদেশীয়, কোষরকা 5টা মিলে একটা হয়েছে, কক্কেজিয়াল 4টা মিলে একটা হয়েছে। আচ্ছা, আর স্টারনামের 3টা পার্ট থাকে, মেনোব্রিয়াম, দেহ, এবং হচ্ছে জিফয়েড প্রসেস। মেনোব্রিয়াম থাকে, তারপর দেহ থাকে, তারপর জিফয়েড প্রসেস থাকে। তাহলে সবার উপরে এই জায়গায় মেনোব্রিয়াম থাকবে, এরপর দেহ থাকবে, নিচে একটা প্রসেস থাকবে হালকা করে, এটাকে আমরা বলছি হচ্ছে জিফয়েড প্রসেস। ওকে। ওকে। আর প্রকৃত পরশুকা কয়টা? প্রথম 7 জোড়া। এটা হচ্ছে প্রকৃত পরশুকা। ঠিক আছে, প্রকৃত পরশুকা প্রথম 7 জোড়া। ঠিক আছে, প্রথম সংখ্যায় 7 জোড়া, এগুলো হচ্ছে প্রকৃত পরশুকা। তারপর হচ্ছে 3 জোড়া, অষ্টম, নবম, দশম, এগুলো হচ্ছে কি অপকৃত পরশুকা। এটা একটু মনে রাখো, অপকৃত পরশুকা। আর ভাসমান পরশুকা 2 জোড়া, এগুলো হচ্ছে একাদশ এবং হচ্ছে দ্বাদশ কোষরুকা গুলা। ঠিক আছে, একাদশ, হ্যাঁ কোষরুকা বলতেছি, এটা হচ্ছে পরশুকা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে অপকৃত পরশুকা এটা হচ্ছে 3 জোড়া, এগুলো হচ্ছে অষ্টম, নবম এবং হচ্ছে দশম জোড়া। ঠিক আছে, আর ভাসমান পরশুকা, আমি কোষরুকা বলতেছি। ঠিক আছে, কোষরুকা না, কোষরুকা তো ভার্টিব্রা। তাড়াতাড়ি করতে গিয়ে সব জিনিসই গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। আমি চাচ্ছি যে কম টাইমের ভিতরে তোমাদেরকে বেশি ইনফরমেশন দিতে, একটা কুইক রিভিশন দিতে তোমাদেরকে। তো ভাসমান পরশুকা হচ্ছে 2 জোড়া, একাদশ এবং হচ্ছে দ্বাদশ। ঠিক আছে, এই এই দুইটা ভাসমান অবস্থা থাকতেছে আমাদের এখানে। আচ্ছা, ওকে। এগুলো মেনলি একাদশ এবং দ্বাদশ বক্ষদেশীয় কোষরকা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই বলছে এখানে। এগুলো নর্মালি একাদশ এবং দ্বাদশ বক্ষদেশীয় কোষরকা থেকে উৎপন্ন হয়। আচ্ছা, ওকে। হুম, এবার দেখো বক্ষজ, একটু তোমাকে বলছি ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল দেখতে কেমন? ইটালিক এফ এর মতো বাঁকানো অস্থি।
ঠিক আছে। তারপর থাকে হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা কি কি জিনিস থাকে একটু পড়বা, কোরাকয়েড প্রসেস থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লেনয়েড গহ্বর, তাই না? গ্লেনয়েড গহ্বর, গ্লেনয়েড গহ্বরে কি লাগানো থাকে? ঠিক আছে, গ্লেনয়েড গহ্বরে হচ্ছে হিউমেরাসের মস্তক লাগানো থাকে, তাই না? গ্লেনয়েড গহ্বরে হচ্ছে হিউমেরাসের মস্তক লাগানো থাকে। তাহলে গ্লেনয়েড গহ্বরে কি লাগানো থাকবে বলো? গ্লেনয়েড গহ্বরে হচ্ছে হিউমেরাসের মস্তক লাগানো থাকবে। গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক লাগানো থাকবে। কি কি পার্ট থাকে আর কি মানে বোনস গুলাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হিউম্যানাসে তোমার হচ্ছে যে অ্যানাটমিক্যাল নেক থাকবে, অ্যানাটমিক্যাল নেক থাকবে, সার্জিক্যাল নেক থাকবে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডেল্টয়েড ব্রিজ থাকবে। ঠিক আছে, নিচের দিকে কন্ডাইল থাকবে, কন্ডাইলটা যেটা ক্যাপিচুলাম এবং হচ্ছে ট্রোক্লিয়া বিভক্ত। নিচের দিকে হচ্ছে কন্ডাইল থাকবে, কন্ডাইলটা হচ্ছে ক্যাপিচুলাম এবং হচ্ছে ট্রোক্লিয়া বিভক্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে। ওকে, এরপরে দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, স্টাইলয়েড প্রসেস। ঠিক আছে, রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে স্টাইলয়েড প্রসেস থাকতেছে। বাট আলনার ক্ষেত্রে স্পেসিফিক্যালি আলনার ঊর্ধ্ব প্রান্তে দুইটা প্রসেস থাকে, এটা একটু মনে রাখবা। আলনার ঊর্ধ্ব প্রান্তে কর্নয়েড প্রসেস এবং হচ্ছে অলেক্ট্রন প্রসেস থাকবে। কর্নয়েড প্রসেস থাকবে এবং হচ্ছে অলেক্ট্রন প্রসেস থাকবে, এটা মনে রাখো আলনার ঊর্ধ্ব প্রান্তে। ওকে, কার্বন অস্থিগুলো তো তোমরা কিভাবে মনে রাখতে পারো তোমরা জানো, কার্বন অস্থিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে। শি লুকস সো প্রিটি, আমি লিখলাম না, এটা তোমরা তো পড়ছো, তাও লিখে দেই। শি লুকস সো প্রিটি, she looks so pretty, try to catch her। ঠিক আছে, she looks so pretty, try to catch her। ঠিক আছে, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম। পরীক্ষার প্রশ্ন আসবে যে নিচের কোনটা কার্পাল অস্থি নয়, নিচের কোনটা টার্সাল অস্থি নয়। she looks so pretty, try to catch her, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। ঠিক আছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড এবং হচ্ছে হ্যামেট। ওকে, নিতম্বাস্তি, এখান থেকে একটা জিনিস তোমাকে খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে, এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিবিসের সংযোগস্থলে, ইলিয়াম, ইসচিয়াম এবং হচ্ছে পিবিসের সংযোগস্থলে আমাদের এসিটাবুলাম নামে একটা অগভীর অংশ আছে, এটা গুরুত্বপূর্ণ। আমার স্ক্যাপুলার ওই জায়গায় ছিল হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর, যেখানে হিউমেরাসের মস্তক লাগানো ছিল। আর এই জায়গায় আমার আসছে হচ্ছে এসিটাবুলাম, এসিটাবুলামে লাগানো থাকবে হচ্ছে ফিমারের মস্তক, খুবই গুরুত্বপূর্ণ। আর সব থেকে দীর্ঘ অস্থি কোনটা? মানবদেহের ফিমার। দেখো এটা কিন্তু ভুল যাতে না হয়, মানবদেহের সব থেকে দীর্ঘতম অস্থি হচ্ছে আমাদের এখানে ফিমার। হুম, এটা যাতে ভুল না হয়। ওকে, আর ফিবুলা দেখো দীর্ঘ যষ্টির মতো, যষ্টি মানে হচ্ছে লাঠি। ঠিক আছে, আর টিবিয়া নিউরনতে কি থাকবে? মেরিওলাস থাকবে, মেরিওলাস থাকবে। আর প্যাটেলাটা সিসাময়েড অস্থি, প্যাটেলার সাথে আরেকটা অস্থি আছে, সেটা হচ্ছে পিসিফর্ম। প্যাটেলা এবং হচ্ছে পিসিফর্ম, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের সিসাময়েড অস্থি। ঠিক আছে, সিসাময়েড অস্থি। আর এখানে তুমি দেখো টার্সাল অস্থি, এটা তুমি কিভাবে রাখবা? কাটা কিনে তিন কোণী, কাটা কাটা কিনে কাটা কিনে তিন কোণী। ঠিক আছে, কাটা কিনে তিন কোণী, ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার এবং হচ্ছে তিনটা কোনিফর্ম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অস্থি। অস্থিতে মাতৃকায় জৈব পদার্থ থাকে 40%, অজৈব পদার্থ আর অস্থিকোষ থাকে কত পার্সেন্ট? 60%। ঠিক আছে, কুইক রিক্যাপ, মানে বারবার রিভিশন দিয়ে যাবা লাস্ট মোমেন্টে। ঠিক আছে, একবার বারবার যা পড়ছো একবার রিভিশন দিয়ে যাবা, নাহলে কিন্তু মনে থাকবে না, রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। আর জৈব পদার্থের ভিতরে কি থাকবে? কোলাজেন তন্তু এবং অসেন নামক একটা মিউকোপলিস্যাকারাইড থাকবে। ঠিক আছে, জৈব পদার্থের ভিতরে কোলাজেন তন্তু থাকবে এবং অসেন নামক এক ধরনের মিউকোপলিস্যাকারাইড থাকবে। আর চার ধরনের অস্থিকোষ থাকে, এটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং হচ্ছে অস্টিওসাইট। তো চার ধরনের অস্থিকোষ থাকবে, অস্টিওপ্রোজেনিটর এবং হচ্ছে অস্টিওব্লাস্ট এবং হচ্ছে অস্টিওক্লাস্ট এবং হচ্ছে অস্টিওসাইট। ওকে, এরপর আসো লিনিয়ার অস্থি কত পার্সেন্ট থাকে? 80% থাকে। এবং এই জায়গায় হ্যাভার্সিয়ান সিস্টেম থাকবে। হ্যাভার্সিয়ান সিস্টেম তোমরা জানো, হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝখানে একটা জায়গায়, ঠিক আছে, মাঝখানে একটা জায়গায় এরকম তোমার হচ্ছে যে হ্যাভার্সিয়ান কি থাকবে? নালী থাকবে। ঠিক আছে, এবং এর চারদিকে ল্যামেলি থাকবে, তাই না? ল্যামেলি 5 থেকে 15টা স্তর থাকে, ল্যামেলি থাকে। ল্যামেলির ভিতরে একটা গর্তের মতো জায়গা, যেটাকে বলে লেকুনা। লেকুনা গুলো হচ্ছে অস্থির কোষগুলোকে ধারণ করতেছে এবং এখান থেকে কিছু কিছু অভিক্ষেপ বের হয়, যেগুলোকে আমরা কি বলি? ক্যানালিকুলি বলি। এটা এখানে সুন্দর করে এখানে লিখছে যে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় ল্যামেলি থাকে। হ্যাঁ, অস্থিকোষগুলো কার ভিতরে থাকে? অস্থিকোষগুলো থাকে হচ্ছে লেকুনার ভিতরে। আর কতগুলো সূক্ষ্ম নালিকা বের হয়, এদেরকে বলা হয় হচ্ছে ক্যানালিকুলি। ঠিক আছে, ক্যানালিকুলি, এদেরকে ক্যানালিকুলি বলা হয়। এবং এই যে ল্যামেলি গুলো হচ্ছে 5 থেকে 15টা স্তরে বিভক্ত। এবং একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের হচ্ছে যে আমাদের হ্যাভার্সিয়ান সিস্টেমের ভিতরে যে হ্যাভার্সিয়ান নালীগুলো থাকে, এরা পরস্পর একটা আলারি নালী দিয়ে যুক্ত থাকে। এটাকে বলা হয় যে বকম্যানস ক্যানাল বা হচ্ছে বকম্যানস নালী। ঠিক আছে, বকম্যানস ক্যানাল বলা হয় এগুলা। এই হ্যাভার্সিয়ান নালীগুলা পরস্পর আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে বকম্যানস ক্যানাল। ওকে, ওকে, এবং কি কি হাড় হচ্ছে ইনডিরেক্ট প্রকৃতির হাড়, যেমন হিউমেরাস, রেডিয়াস এবং হচ্ছে আলনা,
ফিমার, টিবিয়া, ফিবুলা এগুলো হচ্ছে নিরেট প্রকৃতির হাড়, এটা পুরো ফেলবা। স্পঞ্জি অস্থি থাকবে কতটুকু, 20%। আর স্পঞ্জি অস্থির গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় হচ্ছে ট্র্যাবেকুলে, ঠিক আছে, ট্র্যাবেকুলা, ট্র্যাবেকুলা। আর শিশুদের প্রায় সকল অস্থি হচ্ছে কি স্পঞ্জি প্রকৃতি, ঠিক আছে, শিশুদের সকল অস্থি হচ্ছে কি নর্মালি স্পঞ্জি প্রকৃতি, স্পঞ্জি প্রকৃতির অস্থি। ওকে। আর লম্বা অস্থি কোনগুলো, যেমন হিউমেরাস এবং হচ্ছে ফিমার, এগুলো লম্বা অস্থি, লম্বা, ঠিক আছে। আর খাটো মানে ক্ষুদ্র, করতল পদতল, ওই যে কার্পাল এবং হচ্ছে টার্সাল যেগুলো বলছি আমরা, সেগুলো খাটো বা হচ্ছে ক্ষুদ্র অস্থি, মানে একদম খাটো বা হচ্ছে একদম ক্ষুদ্র। ওকে। আর চাপা অস্থি মানে কি থালার মতো আকৃতি ধারণ করে, ঠিক আছে, যেগুলো বড় হয় থালার মতো আকৃতি ধারণ করে, যেমন স্ক্যাপুলা, পোর্শোকা, স্টারনাম, করোটিড, প্যারাটাল অস্থি, এগুলো হচ্ছে চাপা অস্থি। অনিয়ত অস্থি তার মানে হচ্ছে এগুলো নর্মাল কোনো আকৃতি আমি পাই না, ঠিক আছে। চাপা অস্থি মানে অনিয়ত অস্থি, এগুলো নর্মাল আকৃতিগত বৈসাদৃশ্য পাওয়া যায়, নির্দিষ্ট কোনো আকৃতি আমরা পাই না। যেমন কশেরোকা, একটা একরকম দেখতে। বায়ুপূর্ণ, তাহলে বায়ুপূর্ণ স্থান থাকে, বায়ুপূর্ণ গহ্বরস্থ স্থান থাকে, এগুলো হচ্ছে কি উপরের চলের অস্থি বা হচ্ছে ম্যাক্সিলা। কুইক রিক্যাপ। ওকে, তরুণাস্থি এখানে তুমি খেয়াল করো, এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হয় মাঝে মাঝে, যে তরুণাস্থির মেট্রিক বা মান মাত্রিকা এটা কি নামে পরিচিত, কনড্রিন, ঠিক আছে, কনড্রিন নামে পরিচিত। আচ্ছা। আর এটার একটা পাতলা আবরণ থাকে যেটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, ওই যে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে। অস্থির ক্ষেত্রে এটা কি পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম। আর তরুণাস্থির ক্ষেত্রে এটার নাম কি, এটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে, পেরিকন্ড্রিয়াম। আর দেহের সব থেকে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটা, এটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, ঠিক আছে, ফাইব্রোকার্টিলেজ। এবার দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে হাইলাইন তরুণাস্থি কই পাওয়া যায়, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, বুঝছো, মানে তরুণাস্থির প্রকারভেদ থেকে পরীক্ষার প্রশ্ন আসে, এটা তুমি পড়ে ফেলবা। এটা অস্থিসন্ধি স্থল, পোর্শকার, প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর, ঠিক আছে, এসব জায়গায় থাকবে স্বচ্ছ বা হাইলাইন তরুণাস্থি। স্থিতিস্থাপক তরুণাস্থি থাকবে কোথায়, ট্রিপলি, ট্রিপলিতে থাকবে, ট্রিপলি। বহিকর্ণ বা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, তারপর ইউস্টেশিয়ান নালী, এপিগ্লোটিস, এসব জায়গায় থাকবে। আর শ্বেততন্ত্রময় তরুণাস্থিটা কই থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল, এসব জায়গায় থাকবে হচ্ছে আমাদের শ্বেততন্ত্রময় তরুণাস্থি। আর চুনভাবে ক্যালসিফাইড কই থাকবে, হিউমেরাস এবং ফিমারের মস্তকে। কুইক রিক্যাপ, ঠিক আছে। সার্ভাইকাল কশেরুকা তো প্রথমে যে অ্যাক্সিস, অ্যাক্সিসটার নাম কি, অ্যাক্সিসটার দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, প্রথম সার্ভাইকাল কশেরুকার নাম কি, অ্যাটলাস, অ্যাটলাস। এবং খেয়াল করো উডন্টয়েড প্রসেস, উডন্টয়েড প্রসেস কই থাকবে, অ্যাক্সিসে থাকবে, অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমার উডন্টয়েড প্রসেস। আর সপ্তম সার্ভাইকাল কশেরুকা, এটা একটা নাম কি, ভার্টিব্রাল প্রমিনেন্স, কারণ স্পাইনাস প্রসেসটা অনেক লম্বা, স্পাইনাস প্রসেসটা অনেক লম্বা, যেন এটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স। ওকে। এরপর আসো লাম্বার কশেরুকা, লাম্বার কশেরুকাতে দুটো জিনিস তুমি মনে রাখবা, যে এখানে মেমিলারি এবং হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস থাকবে, ঠিক আছে। লাম্বার বা কটিদেশীয় কশেরুকাতে কি থাকবে, মেমিলারি এবং হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস থাকবে। ওকে। তারপর স্যাক্রাম, স্যাক্রামের থেকে আসলে স্যাক্রাল প্রমোটরি নাম প্রবর্ধন থাকবে, এবং পৃষ্ঠদেশে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র থাকবে, তাই না, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 4 জোড়া, ঠিক আছে, স্যাক্রাল ছিদ্র থাকবে, স্যাক্রাল ছিদ্র দেখাইছে আমার এখানে। ওকে। কককিক্স, স্টারনাম, ক্ল্যাভিকল, এখান থেকে খুব বেশি জিনিস পড়ার নাই, আমরা পড়ে ফেলছি। ওকে। মেন কথা হচ্ছে একবার রিভিশন দিতে হবে, যারা তুমি পড়ছো এতদিন, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে একটু রিভিশন দিতে হবে, ঠিক আছে। টিবিয়া, টিবিয়া থাকে হচ্ছে ভিতরের দিকে, টিবি, টিবি থাকে ঘরের ভিতরে, টিবি থাকে ঘরের ভিতরে, ঠিক আছে। তাহলে টিবি হচ্ছে মিডিয়াল থাকে ভিতরের দিক, তাহলে টিবিয়াতে থাকবে মিডিয়াল মেরুলাস, আর ফিবুলা থাকবে কি ল্যাটারাল মেরুলাস, ঠিক আছে, ল্যাটারাল মেরুলাস। ওকে। তারপর পেশি, এখান থেকে আসলে এই জায়গায় মায়োফাইব্রিল যেগুলো থাকে, এই জায়গায় অ্যাক্টিন এবং মায়োসিন নামক 2 ধরনের সংকোচিত প্রোটিন থাকে, ঠিক আছে, এগুলোকে একত্রে বলা হয় সার্কোমিয়ার, ঠিক আছে। সার্কো মানে হচ্ছে মাসেল বা হচ্ছে পেশি। আর এগুলো উৎপত্তি ম্যাক্সিমাম ক্ষেত্রে উৎপত্তি আসলে ব্রোনীয় মেসোডার্ম থেকে হয়, ব্রোনীয় মেসোডার্ম থেকে এদের ম্যাক্সিমাম উৎপত্তি হয়, কয়েকটা ব্যতিক্রম আছে, যেমন চোখের পিপিল, চোখের পিপিল সংকোচন প্রসারণকারী পেশি, চোখের পিপিল সংকোচন প্রসারণকারী পেশি, স্তন গ্রন্থি, গর্মগ্রন্থি, এগুলা অ্যাক্টোডার্ম থেকে আসে। এবং পেশির বৈশিষ্ট্যগুলো একবার এগুলা জাস্ট মেইন পয়েন্টটা পড়ে যাওয়া, যে পেশির কি কি বৈশিষ্ট্য আছে, মেইন পয়েন্টটা। ওকে। অমসৃণ বা রৈখিক বা হচ্ছে কঙ্কাল পেশি, ঠিক আছে, এখান থেকে এপিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, ঠিক আছে, এগুলো একবার রিডিং পড়ে যাবা, ঠিক আছে, ভিতরে এই জায়গাটা। ওকে। হুম। ওকে। আর মানবদেহে কয়টা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি আছে, 656টা কঙ্কাল বা হচ্ছে ঐচ্ছিক পেশি আছে। ওকে। এবার দেখো ফ্লেক্সর পেশি, যেটা হচ্ছে ফ্লেকশন করে, তাই না, ফ্লেকশন মানে কি, দুইটা জিনিসের ভিতর ধরো, এটার ভিতরে অ্যাঙ্গেল আছে এরকম, এটাকে কমাই দেয়, এটা ফ্লেকশন। এক্সটেনশন মানে হচ্ছে কি আবার উপর মানে আবার নর্মালি তোমার অ্যাঙ্গেলটাকে বাড়ায় দেয়, নর্মাল এই অবস্থায় আছে, ফ্লেকশন করতেছি, অ্যাঙ্গেলটা কমাচ্ছি, এক্সটেনশন করতেছি, তার মানে অ্যাঙ্গেলটাকে আবার বড় করতেছি। তাহলে বাইসেপ পেশিটা হচ্ছে ফ্লেক্সর পেশি, জাস্ট নামগুলো পড়বা, বাইসেপ পেশি, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন, বাইসেপস উপরেরটা ফ্লেকশন, নিচেরটা ট্রাইসেপস, এটা হচ্ছে এক্সটেন্সর পেশি। অ্যাবডাকশন, এই যে আমার হাতের এই জায়গায় যে জায়গায় দেয়, এই জায়গা থেকে ডেল্টয়েড পেশি,
অ্যাবডাক্ট করে নিয়ে যায়, হাতটাকে বাইরের দিকে নিয়ে যায়, দূরে নিয়ে যায় অক্ষ থেকে। ঠিক আছে, আবার অ্যাডাকশন যখন কাছে নিয়ে আসে, কাছে যখন নিয়ে আসে অ্যাডাকশন, তখন পিছনের দিকে কিছু পেশি থাকে যেটা বলে লেটিসিমাস ডোরসি, এদিকে লেটিসিমাস ডোরসি বা লোট্টামাস ডোরসি, এটা হচ্ছে অ্যাডাক্টর। অ্যাডাকশন করে এডিকশন, এডিকশন মানে কাছে নিয়ে আসা, এডিকশন কাছে নিয়ে আসা, তাহলে সেখান থেকে আসছে হচ্ছে অ্যাডাক্টর পেশি, লেটিসিমাস ডোরসি। আর ডিপ প্রেশার বেশি যেটা হচ্ছে ম্যান্ডিবলকে, এই জায়গায় ম্যান্ডিবলের এই জায়গায় কিছু বেশি থাকে, এগুলো ডিপ প্রেশার ম্যান্ডিবলি, এরা নিচের নিম্ন চোয়ালকে নিচের দিকে নামাতে সাহায্য করে। আর লিবেটর মানে কি ম্যাসেটর বেশি থাকে, কিছু ম্যাসেটর বেশি আমাদের এই দিকে দুই পাশে ম্যাসেটর বেশি থাকে, সেই ম্যাসেটর বেশি হচ্ছে আমাদের কি করে নিম্ন চোয়ালকে উপরের দিকে উঠাতে সাহায্য করে। আর পাইরিফর্মিস থাকে, পাইরিফর্মিসটা হচ্ছে ঘূর্ণন, ফিমারকে ঘূর্ণনে সাহায্য করে। ওকে, এরপরে হচ্ছে যে পেশি, পেশিতে ইন্টারকালেটেড ডিস্ক হয়ে থাকে, একটু মনে রাখবার এখানে এই এই ছকটা একবার পড়ে যাবা, ঠিক আছে, এই ছকটা একবার পড়ে যাবা, কোথায় কোথায় ঐচ্ছিক পেশি থাকবে, কোথায় কোথায় মসৃণ পেশি অনৈচ্ছিক পেশি থাকবে, কোথায় কোথায় হৃৎ পেশি থাকবে, এবং এদের বৈশিষ্ট্যগুলো একবার রিডিং পড়ে যাবা। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, হ্যাঁ, পেশিতে টান পড়ে কিন্তু পেশি কি করে না, ধাক্কা দেয় না। ওকে, এটার জন্য মনে থাকে, পেশিতে টান পড়ে কিন্তু পেশি কি করে না, ধাক্কা দেয় না। ওকে, এরপরে চলে আসো যে লিভার। লিভার থেকে মেইনলি তোমার এই জিনিসটা পড়বা, লিভারের কয়টা অংশ থাকে, লিভারের 4টা অংশ থাকে, লিভার বাহু, পিভট, প্রচেষ্টা, ভার। লিভার বাহু, পিভট, প্রচেষ্টা, ভার। এবং তারপরে তোমাকে বলতে হবে লিভার গুলোর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পলটা করে যাবা। লিভারের যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, যে মানব দেহে প্রথম শ্রেণীর লিভার দুর্লভ, কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ঠিক আছে, মাথা ও প্রথম কোষরকার মধ্যবর্তী সন্ধি, মাথা ও প্রথম কোষরকার মধ্যবর্তী সন্ধি, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার এখানে হচ্ছে পায়ের আঙ্গুলের উপর দাঁড়ালে দ্বিতীয় শ্রেণীর লিভার তৈরি হয়, গুরুত্বপূর্ণ ঠেলা গাড়ি, দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, এবং এই জায়গায় কম সামান্য প্রচেষ্টা বেশি ওজনকে উপরে তোলা সম্ভব হয়, এবং অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়। ঠিক আছে, এবং তৃতীয় শ্রেণীর লিভার, এটা কি, এটার উদাহরণ তুমি বলবা যে একটা বাজ করা বাহকে তৃতীয় শ্রেণীর লিভার লিভার বলা যায়, এবং নখ কাটার যন্ত্র এটাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়। ঠিক আছে, এখানে মেইনলি কি দেখো, কোনটা মাঝখানে থাকে, এখানে পিভট মাঝখানে থাকে পিএল, এখানে লোড বার মাঝখানে থাকে, এখানে ইফোর্ট বা প্রচেষ্টা মাঝখানে থাকে পিএলই, টিএলই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। 1 2 3, 1 2 3 মাঝখানে থাকছে পিভট, এখানে লোড, এখানে থাকে ইফোর্ট। ঠিক আছে, এবং হচ্ছে বল ওজন সঞ্চালন, অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায় হচ্ছে কোথায়, প্রথম শ্রেণীর লিভারে, এই যেখানে লেখা আছে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি লেখা আছে, ওজন, মানে হচ্ছে যে সামান্য প্রচেষ্টা বেশি ওজনকে উপরে তোলা যায়, তাহলে বল ওজন। আর হচ্ছে আরেকটা হচ্ছে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া তৃতীয় শ্রেণীর লিভার থেকে, বল ওজন, আর এখানে লিখবো হচ্ছে সঞ্চালন। ঠিক আছে, তাহলে 1 2 3 হলে মাঝখানে কোনটা থাকবে, 1-এ থাকবে পিভট, 2-তে থাকবে হচ্ছে বার, আর তৃতীয় শ্রেণীর লিভারে থাকবে হচ্ছে ইফোর্ট, এবং তারপর হচ্ছে বল ওজন সঞ্চালন, 1-এ হচ্ছে বল, 2-তে হচ্ছে ওজন, 3-তে হচ্ছে সঞ্চালন। ওকে, এরপর দেখো এখানে এখানে যে এগুলা বলছে যে হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, ঠিক আছে, হ্যামস্ট্রিং পেশি যেটা পিছনের দিকে থাকতেছে, হ্যামস্ট্রিং পেশি পায়ের ফিমারের পিছনের দিকে। ঠিক আছে, হ্যামস্ট্রিং পেশি বাইসেপস ফেমোরিস, সেমিমেমব্রেনাস, সেমিটেন্ডিনোসাস। ওই যে সিমির বিএফ থাকে হ্যামবার্গ থিওরিতে, আমরা পড়ছিলাম না, যেটা কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি, সিমির বিএফ। ডিস্টার্ব করতেছে কলমটা এখন। হুম, তো এটা আমরা কিভাবে মনে রাখতাম, এটা আমরা মনে রাখতাম হচ্ছে সিমির বিএফ থাকে হ্যামবার্গ সিটিতে। ঠিক আছে, এটা মনে হয় কেটে আবার আসতে হবে। মেন কথা হচ্ছে আমরা একটু কুইক রিভিশন দিচ্ছি, অল্প টাইমের ভিতরে তোমাদেরকে অনেকগুলা পড়া পড়াচ্ছি, যাতে জিনিসগুলা পড়ছো, এগুলো তো অনেকবারই পড়ছো, এত তো পরীক্ষা দিছো, পড়ছো না। ঠিক আছে, জাস্ট একবার মনে করাই দিচ্ছি জিনিসগুলো, জাস্ট একবার মনে করাই দিচ্ছি যাতে পারো, পরীক্ষার হলে যাতে একটু মনে পড়ে, আমার কথাগুলো মনে পড়ে, তাই দেখবে যে কয়েকটা এমসিকিউ তুমি পেরে যাচ্ছ। কারণ এগুলো বাইরে আসলে দিবে না, তুমি দেখবে যে ঘুরায় বাঁচায় এই এমসিকিউ গুলো তোমার পরীক্ষাতে দিয়ে রাখবে। হুম, এই জায়গায় সিমির বিএফ থাকে হ্যামবার্গ সিটি, তাহলে সিমি সিমি ইমরানুসাস, সিমির বিএফ পিতে হচ্ছে বাইসেপস ফিমোরিস থাকে হ্যামবার্গ সিটিতে, মানে হ্যামস্ট্রিং, হ্যাঁ সরি হ্যামস্ট্রিং পেশি, আর সেমি টেন্ডিনোসাস। ওকে, আচ্ছা, তারপরে কোয়াড্রিসেপস ফিমোরিস, যেটা উরুর সামনের দিকে থাকে 4টা, একদম সরাসরি নেমে যায়, একটা ফিমোরিস, একটা ল্যাটারাল দিকে থাকে বাস্টাস ল্যাটারালিস, একটা মিডিয়াল দিকে থাকে বাস্টাস মিডিয়ালিস, মাঝখানে থাকে বাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, এটা তো জানোই তোমরা।
নতুন করে বলার কিছু নাই। এই জায়গায় অস্থিভঙ্গ থেকে তুমি কি কি জিনিস পড়বা? অস্থিভঙ্গ থেকে আসলে খুব বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে না। অস্থিভঙ্গ গ্রিন স্টেট ফ্র্যাকচারটা বইরো, হ্যাঁ সে গ্রিন স্টেট ফ্র্যাকচার এটা একটু দেখো। গ্রিন স্টেট ফ্র্যাকচার, ঠিক আছে, এটা হাড় বাঁকা হয়, ফাটল ধরে কিন্তু ভেঙে আলাদা হয় না। ঠিক আছে, হাড় ফাটল ধরে কিন্তু ভেঙে আলাদা হয় না। সাধারণ অস্থি ভাঙ্গা, এটার নাম হচ্ছে বদ্ধ ধরনের অস্থি ভাঙ্গা। ঠিক আছে, বদ্ধ ধরনের অস্থি ভাঙ্গা। ওকে। আর যৌগিকটা কি? উন্মুক্ত ধরনের হাড় ভাঙা। ঠিক আছে, যৌগিকটাকে বলা হয় কি? উন্মুক্ত ধরনের হাড় ভাঙা, কারণ হাড়ের টুকরা চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে। ঠিক আছে, চামড়া ভেদ করে বাইরে বের হয়ে আসে। দেখো এরপরে জটিলটাকে বলা হয় হচ্ছে চাপা হাড় ভাঙা, জটিল বা হচ্ছে চাপা হাড় ভাঙা। আচ্ছা, তারপরে এই যে তন্তু বা অনরস্থি সন্ধি কই পাওয়া যায়? অনরস্থি সন্ধি পাওয়া যায় করোটিতে। ঠিক আছে, তন্তুময় বা হচ্ছে অনরস্থি সন্ধি পাওয়া যায় হচ্ছে করোটিতে, এবং হচ্ছে তরুণাস্থি মধ্যসন্ধি বা আংশিক সচল অস্থি সন্ধি কই পাওয়া যায়? পিবিক সিম্পাইসিস। ঠিক আছে, পিবিক সিম্পাইসিস। জাস্ট উদাহরণগুলো একবার পড়ে ফেলবা, এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার হলে। আচ্ছা, এই যে মচকানো, মচকানো ঘটনা সব থেকে বেশি কোথায় ঘটে? গোড়ালিতে হয়। পা পা হচ্ছে হঠাৎ করে মচকায় যায়। ঠিক আছে, সব থেকে বেশি ঘটে এই জায়গায়। আচ্ছা, ওকে, মচকানোর প্রথম লক্ষণ কি? মচকানোর প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা, এটা একটু পড়বা। আর মচকানোতে তোমার চিকিৎসা কি? রাইস। ঠিক আছে, রাইস, রেস্ট, রেস্ট, আইস, কম্প্রেশন এবং হচ্ছে এলিভেশন। রাইস, তাহলে রাইসটা হচ্ছে কি আসলে মস্কানোর চিকিৎসা, এটা যাতে পরীক্ষায় মাঝে মাঝে আসে, এটা যাতে ভুল না করো। ঠিক আছে, রাইস কিসের চিকিৎসা? ঠিক আছে, এই জায়গায় যাতে ভুল না হয়। ওকে, এবার চলো আমরা এই চ্যাপ্টার থেকে দেখে নিই কি কি এমসিকিউ পরীক্ষাতে আসছে। এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ পরীক্ষাতে আসছে আমরা একটু দেখে নিই। ওকে, ওকে, তাহলে এগুলো আমরা সবই পড়ে ফেলছি। এই যে অক্ষীয় কঙ্কাল 80টা, করোটির ভিতরে 29টা থাকে। 29 থাকে। করোটিকের ভিতরে কোন কোন জায়গায় কি কি অস্থি থাকে আমরা পড়ে ফেলছি, স্টেপ অফ দিয়ে পড়ে ফেলছি। দেন আমরা পড়ছি করোটি মুখমণ্ডল অস্থিগুলো আমরা পড়ছি মামার জানালায় ভ্রমর পাই। ঠিক আছে, হুম। তারপর করোটি, তারপর মেলিয়া সিনকাস্টোপিস, কর্নাস্থি, হাইওয়েট থাকে একটা। ঠিক আছে, এই অস্থির সংখ্যাগুলো থেকে তোমার পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রোণীস্থ চক্র কতগুলো থাকে আমরা পড়ে ফেলছি, যে লেকুনা, লেমেলি, ক্যানালিগুলি। ঠিক আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। লেকুনা, লেমেলি, তারপর হচ্ছে ক্যানালিগুলি, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। আচ্ছা, দেন রেডিয়াস এবং আলনা। আলনায় তোমার হচ্ছে কর্নেট প্রসেস থাকবে, তাই না? এগুলো আমরা পড়ছি। আলনায় কর্নেট, কর্নেট প্রসেস, ইলেকট্রনিক প্রসেস, এগুলো থাকবে তোমার হচ্ছে আলনাতে। ঠিক আছে, কর্নেট প্রসেস এবং হচ্ছে অলিক্রনন প্রসেস। ওকে, গ্লেনন গহ্বরে হিমরাসের মস্তক আটকানো থাকে, আর এসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তক আটকানো থাকে। দেন আর ক্লাভিকলটাকে কি বলা হয়? কলার বোন, মানে হার্টের কলার থাকে, বা এটাকে মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্যের একটা উপমা হিসাবে ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে বিউটি বোন। এক্সিস, সেকেন্ড এক্সিসে ওরিয়েন্টেড প্রসেস থাকবে। আর এই যে অস্থিগুলো মানে পেশিগুলোর একটা আমরা তুলনা দেখাইছি, এটা এটা তোমরা দেখে যা পড়ে যাবা। এবং এখানে আমরা তো পড়েই ফেলছি যে 1 2 3, ঠিক আছে, এবং পিএলই এবং পড়ছি, এবং উদাহরণগুলো আমরা পড়ছি। উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় আসলে উদাহরণগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝছো? তো এই জায়গায় মেইনলি উদাহরণগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হুম, হুম। তাইলে মেইন কথা হচ্ছে, দেখো প্রথম শ্রেণীর লিভার কই কই থাকে আমি তোমাকে তো পড়াই ফেলছি। ঠিক আছে, আর দ্বিতীয় শ্রেণীর লিভার কই থাকে? ঠেলা গাড়ি, তারপর হচ্ছে পায়ের আঙ্গুলের উপর দাঁড়াইলে এই জায়গায় দ্বিতীয় শ্রেণীর লিভার পাওয়া যায়। ঠিক আছে, মেইনলি এক্সাম্পল গুলো। তৃতীয় শ্রেণীর লিভার কি? নখ কাটার যন্ত্র বা হচ্ছে কনুই সন্ধি। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে প্রশ্নে। ঠিক আছে, আমরা চলে আসছি প্রশ্নে। মানবদেহে কোনটি সব থেকে শক্তিশালী, সবথেকে শক্তিশালী এবং দৃঢ়তর অস্থি? এটা হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। ঠিক আছে, ফাইব্রোকার্টিলেজ সব থেকে শক্তিশালী এবং হচ্ছে দৃঢ়তর অস্থি। ওকে, আচ্ছা, দেন কোন কোন জায়গায় কি কি তরুণ অস্থি থাকে? এটা তো আমার লেখাই আছে, কোন কোন জায়গায় কি কি তরুণ অস্থি থাকে, এটা তোমরা একবার পড়ে ফেলবা। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তরুণ অস্থি কোন কোন জায়গায় থাকে। পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অবশ্যই? এখানে মেনলি হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, ক্যালসিয়াম আয়ন পেশি সংকোচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের মেরুদণ্ডের দ্বিতীয় অস্থির নাম কি? ওই যে অ্যাটলাসের পরে অ্যাক্সিস, 2 নম্বরটা হচ্ছে অ্যাক্সিস, এবং অ্যাক্সিসে থাকে হচ্ছে উডন্টয়েড প্রসেস। অ্যাক্সিসে থাকে কি? উডন্টয়েড প্রসেস, তাই না? শ্বাসনালী এবং নাকে কোন ধরনের তরুণ অস্থি থাকে? এটা হচ্ছে হায়ালিন তরুণ অস্থি। শ্বাসনালী এবং নাকে থাকবে হচ্ছে কি? হায়ালিন তরুণ অস্থি। ওকে,
কঙ্কাল পেশিতে কোন প্রোটিনটি পাওয়া যায়, কোন প্রোটিনটি পাওয়া যায়? ঠিক আছে, অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিনের কথা আমরা পড়ছিলাম, যে অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন, একটু আগে আমরা দেখেছি যে অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন থাকে, তাহলে মায়োসিন হবে এখানে অ্যান্সার। ওকে, স্ক্যাপুলা কোন অংশের অস্থি? স্ক্যাপুলা ভাই বক্ষ অস্থি চক্র রে বাপ, বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র, এখানে ক্ল্যাভিকল এবং হচ্ছে স্ক্যাপুলা থাকবে, তাই না? ক্ল্যাভিকল এবং হচ্ছে স্ক্যাপুলা থাকবে। পেক্টোরাল গার্ডেল, হৃদপেশির কোষের নিউক্লিয়াসের সংখ্যা কত? হৃদপেশির কোষের নিউক্লিয়াসের সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে একটা। ঠিক আছে, হৃদপেশির কোষের নিউক্লিয়াসের সংখ্যা কয়টা? হৃদপেশির কোষের নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে একটা, যেটা মেনলি কেন্দ্রে থাকে নরমালি সাধারণত। পেশির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, পেশিতে টান পড়ে কিন্তু কি করে না, ধাক্কা দেয় না, বাট এখানে বলছে ধাক্কা দেয়, তাহলে এটা সঠিক নয়। ওকে, কোনটি অক্ষীয় কঙ্কাল নয়? অক্ষীয় কঙ্কাল তোমাকে বলছি, অক্ষ যেটা থাকে করোটি, পিছনে মেরুদণ্ড, বক্ষপিঞ্জর, তাহলে করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর বাদ দিয়ে যেটা নয় সেটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল নয়, এটা হচ্ছে শ্রোণী চক্র। ওকে, তারপর অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ দেহের মোট ক্যালসিয়ামের পরিমাণ কত পার্সেন্ট? এটা হচ্ছে 97%। মনে রাখো যে অস্থিতে দেহের মোট ক্যালসিয়ামের 97%ই থাকে। ওকে, বাইসেপস পেশি দেখা যায় কোথায়? ভাই হাতে দেখা যায় রে বাপ, হাতে দেখা যায়, তাই না? বাইসেপস, ট্রাইসেপস। কোরোটিক অস্থি নয় কোনটা? কোরোটিক অস্থি নয় কোনটা? কোরোটির অস্থি নয় কোনটা? প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, স্টেপ অফ দিয়ে মনে রাখছি, বা ট্রান্সভার্স প্রসেস কিন্তু আমাদের কশেরুকাতে থাকে, তাই না? ট্রান্সভার্স প্রসেস থাকে, তাহলে এটা কিন্তু কোরোটির অস্থি নয়, কোরোটির অস্থি নয়। আমাদের পায়ের গোড়ালিতে লিভার থাকে, তাই না? আমাদের পায়ের গোড়ালিতে কোন শ্রেণীর লিভার থাকে? দ্বিতীয় শ্রেণীর লিভার থাকে। একটু আগে আমরা লিভারের প্রকারভেদ পড়ছি, দেখছো? এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টা? থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টা? এটা হচ্ছে 12টা, তাই না? আমরা তো কশেরুকার সংখ্যা মনে রাখতে বলছি আমরা। কোনটি তরুণাস্থির কোষ? তরুণাস্থির কোষে যে কন্ড্র কথাটা আছে, তার মানে এখানে তরুণাস্থি বোঝাচ্ছে, তাহলে কন্ড্রোব্লাস্ট, যেহেতু কন্ড্র কথাটা আসছে বা তরুণাস্থির কথাটা আসছে এখানে। এসিটাবুলাম মানবদেহে কোন অংশে পাওয়া যায়? এসিটাবুলাম কোথায় পাওয়া যাবে? শ্রোণী অস্থির চক্র, তাই না? ইলিয়াম, ইসচিয়াম, পিভিসের সংযোগস্থলে এসিটাবুলাম থাকে, যেখানে ফিমারের মস্তক আটকানো থাকবে। ওকে, ডেলটয়েড পেশি নিম্নের কোনটি উদাহরণ? ডেলটয়েড পেশি, দেখো ডেলটয়েড পেশিটা কি কাজ করতেছিল? ডেলটয়েড পেশিটা কি কাজ করতেছিল? ডেলটয়েড পেশিটা মেইনলি আসলে আমাদের অ্যাবডাকশন করতেছিল। ঠিক আছে, আমাদের অ্যাবডাকশন করতেছিল, তাহলে এটা হচ্ছে অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্ট করে নিছে, অপহরণ করে নিছে, আমার থেকে দূরে সরা নিছে। ঠিক আছে, আমার থেকে দূরে সরা নিছে, অ্যাবডাকশন করে নিছে। ওকে, তারপর দেখো কার্পাল অস্থি নয় কোনটা? কার্পাল অস্থি নয় কোনটা? ঠিক আছে, তাহলে শি লুকস সো প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, হ্যাঁ পিসিফোন, ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হ্যামেট। নেভিকুলারটা নাই, তাহলে নেভিকুলারটা কিন্তু কার্পাল অস্থি নয়। ঠিক আছে, নেভিকুলারটা কিন্তু, আচ্ছা দাঁড়াও এক মিনিট দাঁড়াও, কার্পাল অস্থি নয় কোনটা? অস্থি নয় কোনটা? শি লুকস টু স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফোন। ঠিক আছে, স্ক্যাফয়েড লুনেট ট্রাইকোয়েটাল পিসিফর্ম। ঠিক আছে, হ্যাঁ স্ক্যাফয়েড লুনেট ট্রাইকোটা পিসিফর্ম, সি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হেমেট। ঠিক আছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড, হেমেট। কাটা কিনে তুনগুনি, ক্যালকেনিয়াস, টেলাস, কিবয়েড, নেভিকুলার। ঠিক আছে, টেলাসও তো নাই, তাহলে এখানে টেলাসও কিন্তু নাই। ঠিক আছে, টেলাসও কিন্তু নাই, টেলাসও কিন্তু কার্পাল অস্থি না। ঠিক আছে, তাহলে কার্পাল অস্থি খেয়াল করো, কার্পাল অস্থিগুলো আমি তোমাকে আবার একটু দেখাই দিই। ঠিক আছে, আবার একটু দেখাই দিই, এই জায়গায় কি তোমাদেরও প্যাচ লাগতে পারে, তাহলে আবার একটু দেখাই দিই। কার্পাল অস্থি কি কি ছিল? শি লুকস সো প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম। ঠিক আছে, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড এবং হচ্ছে হ্যামেট। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেড এবং হচ্ছে হ্যামেট। আর আমাদের টার্সাল অস্থির কাটা কিনে 3 কুনি, ক্যালকেনিয়াস, টেলাস, কিবয়েড, নেভিকুলার এবং হচ্ছে 3টা কুনিফর্ম। ঠিক আছে, 3টা কুনিফর্ম। তাহলে এই সেম জিনিসটা থেকে পরীক্ষা যাতে প্যাচ না লাগে। ঠিক আছে, শি লুকস সো প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এটা হচ্ছে আমাদের হচ্ছে যে কার্পালের ক্ষেত্রে, কার্পালের ক্ষেত্রে। আর টার্সালের ক্ষেত্রে হচ্ছে কাটা কিনে 3 কুনি, এই যে এখানে আছে দেখো, ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, 3টা কুনিফর্ম, কাটা কিনে 3 কুনি, তাহলে টেলাস এবং হচ্ছে যে নেভিকুলার, দুইটাই আনসার হবে। বুঝছো না? হুম, তারপরে দেখো টেলাসটা তো আমরা টার্সাল অস্থি দেখছি এখানে। পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে কোনটা? পেশি বন্ধনী, পেশি বন্ধনী কোনটা? টেন্ডন, তাই না? একটা অস্থি, এই জায়গায় পেশি, সেখানে লাগবে কি দিয়ে লাগবে? টেন্ডন দিয়ে লাগবে। ঠিক আছে, টেন্ডন দিয়ে লাগবে। আর অস্থি অস্থি এদের মাঝখানে যোগাযোগ রক্ষা করার জন্য আমরা কি আছে? লিগামেন্ট। নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি?
মুখমণ্ডল অস্থি কোনটা বলো তো? মামার জানালায় কি পাই? ভ্রমর পাই। মামার জানালায় ভ্রমর পাই। মামার জানালায় যদি ভ্রমর পাই, হুম, তাহলে এখানে আনসার কোনটা হবে? আনসার হবে হচ্ছে ভোমার। ঠিক আছে, আনসার হবে হচ্ছে ভোমার। ফোরামেন ম্যাগনাম থাকে কোন অস্থিতে? অক্সিপিটালে থাকে। ঠিক আছে, অক্সিপিটালে থাকে, পিছনের দিকে হচ্ছে অক্সিপিটাল, এটার নিচে একটা বড় ছিদ্র থাকে। ম্যাগনাম মানে হচ্ছে বড়, ফোরামেন মানে ছিদ্র, বড় ছিদ্র। ফোরামেন ম্যাগনাম অক্সিপিটালে থাকে। গ্ল্যানয়েড গহ্বর কই থাকে রে? গ্ল্যানয়েড গহ্বর থাকে কোথায় বলো তো? বক্ষ অস্থি চক্র, গ্ল্যানয়েড না, গ্ল্যানয়েড। বক্ষ অস্থি চক্র স্ক্যাপুলাতে, তাই না? স্ক্যাপুলায় থাকে গ্ল্যানয়েড গহ্বর। ওকে, এই যে বক্ষ চক্র দুই জোড়া অস্থি নিয়ে গঠিত, এটা তোমাকে হাতে ধরে বলছি, এবং কোন জায়গায় কোনটা থাকে এটা তোমাকে একটু পড়ে ফেলতে হবে, কোন প্রসেসটা কোন জায়গায় থাকে। অস্থির গঠন উপাদান কি? অস্থিতে মেক্সি কি থাকে বলতো? অস্থিতে মিলে থাকে হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম এবং হচ্ছে পানি থাকবে। ঠিক আছে। আচ্ছা, পেশির ক্লান্তি কিসের কারণে হয়? একটু আগে আমরা পড়ছি যে পেশিতে ক্লান্তি হয় কারণ এখানে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ঠিক আছে, তাহলে পেশির ক্লান্তি কিসের কারণে হয়? এলে তুমি এখানে আনসার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, অতিমাত্রা সঞ্চালনের ফলে স্বাভাবিকের থেকে বেশি ল্যাকটিক অ্যাসিড এখানে জমা হয়, তৈরি হয়, এই জন্য হয়। আচ্ছা, পরিণত বয়সে সর্বমোট কোষরক্ষার সংখ্যা কয়টা? পরিণত বয়সে সর্বমোট কোষরক্ষার সংখ্যা 26টা। দেখো, জন্মের সময় তো ধরো যে এখানে স্যাক্রামের যে 5টা ছিল, ককলিক্সের যে 4টা ছিল, এরা কিন্তু আলাদা ছিল, মানে এরা আলাদা ছিল, কিন্তু পরবর্তীতে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন মানুষের আসলে এগুলো ফিউজ হয়ে যায়, একসাথে 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 ফিউজ হয়ে যায় বা একত্রাবদ্ধ হয়ে যায়, তখন হয়ে যায় হচ্ছে 26টা। হিমরাজ কোন অংশের অস্থি? হিমরাজ তো বাহুর অস্থি রে বাপ, হিমরাজটা হচ্ছে বাহুর অস্থি। ঠিক আছে, হিমরাজটা হচ্ছে বাহুর অস্থি। অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটা? ভাই এখানে মেইন জিনিস হচ্ছে যে এইসব সব জায়গায় আসবে হচ্ছে, তুমি খেয়াল করো, যে কোনো জায়গায়, আমাদের যে কোনো জায়গায় যেসব যখন জিনিস গঠন করবে সেসব জায়গায় ক্যালসিয়াম সব থেকে বেশি মারাত্মক ভূমিকা পালন করবে, তাই না? অস্থি বা হচ্ছে অস্থির গঠন বা হচ্ছে দাঁতের গঠন। ঠিক আছে। আচ্ছা, মানবদেহের কোন অংশে কোস্টাল আর্চ থাকে? কোস্টাল আর্চ। ঠিক আছে, কোস্টাল আর্চ থাকে। ঠিক আছে, এটা হবে পরশুখাতে। ঠিক আছে, পরশুখাতে কোস্টাল আর্চ থাকবে। পরশুখাতে কোস্টাল আর্চ থাকবে। উচ্ছিক পেশি দেখতে কেমন? উচ্ছিক পেশি দেখতে কেমন আসে? উচ্ছিক পেশি দেখতে হচ্ছে নলাকার। ঠিক আছে, উচ্ছিক পেশি দেখতে কেমন? উচ্ছিক পেশি দেখতে হচ্ছে নলাকার। মানে সব থেকে বড় অঙ্গের নাম কি? এটা তুমি মনে রাখবে, মানবদেহের সব থেকে বড় অঙ্গের নাম হচ্ছে ত্বক, যেটা আমাদের সমগ্র শরীরে বিস্তৃত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্বক, সব থেকে বড় অঙ্গ। এবার আমরা চ্যাপ্টার 11-তে চলে আসছি। ঠিক আছে, আমাদের লাস্ট চ্যাপ্টার। মোটামুটি আমরা কুইক রিভাইজ দিয়ে ফেলছি সবকিছু। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা কেন আমরা বাদ দিব? এই চ্যাপ্টারটা আমরা বাদ দিব না, এই চ্যাপ্টারটা আমরা একটা কুইক রিভিউ দিয়ে ফেলবো। খুব তাড়াতাড়ি একটা আমরা কুইক রিভিউ দিয়ে ফেলবো এই চ্যাপ্টারটা, যাতে আমরা পরীক্ষায় শতভাগ কমন পাই ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম জেনেটিক শব্দ প্রচলন করছে কে? উইলিয়াম ব্যাটসন। উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জেনেটিক শব্দ প্রচলন করছে। দেন গ্রেগর জোহান মেন্ডেল, আমাদের জিনতত্ত্বের জনক, আধুনিক জিনতত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবং সে কয় ধরনের মটরশুঁটি নিয়ে গবেষণা করছে? 34 ধরনের মটরশুঁটি নিয়ে গবেষণা করছে। বুঝছো? 34 ধরনের মটরশুঁটি সংগ্রহ করে সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করছে। আচ্ছা, তাকে হেল্প করছে কারা কারা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তাহলে মেন্ডেলের জনক, মেন্ডেল হচ্ছে কি বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনক। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসতে পারে পরীক্ষায়। ওকে, এবার খেয়াল করো এই জায়গায় যে সে কেন মটরশুঁটি গাছটাকে বেছে নিয়েছে, সে কেন মটরশুঁটিটাকে বেছে নিয়েছে। এই কষ্টটা পরীক্ষাতে মাঝে মাঝে আসতে পারে, যে মটরশুঁটি 1 বর্ষ জীবী। ঠিক আছে, এটা আয়ুষ্কাল অল্প, মানে মেইন এই পয়েন্টগুলো মনে রাখবা, যে 1 বর্ষ জীবী, আয়ুষ্কাল অল্প, মটর মটর ফুল হচ্ছে উভলিঙ্গ, স্বপরাগী। ঠিক আছে, ফুলগুলো আকারে বড় হয়, সহজে পরাগায়নে ঘটানো সম্ভব হয়, এবং এই জায়গায় বহু প্রকরণ উপস্থিত, অনেকগুলো ভ্যারাইটি আছে, এবং সংকরণের ফলে সৃষ্ট বংশধর গুলা হচ্ছে উর্বর বা হচ্ছে ফার্টেল, উর্বর বা হচ্ছে ফার্টেল। এই কয়েকটা জিনিস তুমি মনে রাখবা, যে 1 বর্ষ জীবী, আয়ুষ্কাল অল্প, উভলিঙ্গ, স্বপরাগী। ঠিক আছে, সহজে পরাগায়ন করা যায়, এবং হচ্ছে যে মটর গাছের বহু প্রকরণ আছে, এবং সৃষ্ট বংশধর গুলা হচ্ছে উর্বর। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কি বলবা, যে ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট স্থান যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে লোকাস। আর সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম জুড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিনের একটিকে অপরটির এলিল বলে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম জুড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। ওকে, আচ্ছা, দেখো, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ। ঠিক আছে, কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ, এবং জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত বাহ্যিক লক্ষণকে বলা হয় হচ্ছে ফিনোটাইপ। ওকে, এরপর একটা জিনিস দেখো, টেস্ট ক্রস এবং ব্যাকক্রস, একটু মনে রাখো, টেস্ট ক্রস এবং ব্যাকক্রস। ঠিক আছে, এগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস, এটা হচ্ছে টেস্ট ক্রস। আর যদি পিতৃমাতৃয় বংশী যে কোনো এক সদস্যের সঙ্গে যখন আমরা সংকরণ করা হয়,
যে F1 জনন একটা হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃ বংশের যে কোনো সদস্যের সংকরণ, এটাকে বলা হয় ব্যাক ক্রস। ওকে, আবার মেন্ডেলের প্রথম সূত্রটাকে কি কি নামে ডাকি আমরা? এটা গুরুত্বপূর্ণ, যে এটাকে আমরা মনোহাইব্রিড ক্রস সূত্র বলি, বা হচ্ছে জনন কোষ বিশুদ্ধতার সূত্র আমরা বলতে পারি। আর দ্বিতীয় সূত্র এটাকে আমরা বলতে পারি স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। ওকে, তাহলে কোন সূত্রটাকে আমরা কি নামে ডাকি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে অনুপাত কত হয় দেখো, 3:1, দেখছো 3:1। হুম হুম ওকে ওকে, বাট এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, যে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে অনুপাত কত পাই, এই অনুপাতগুলা। মেন কথা হচ্ছে এখান থেকে তোমার অনুপাতগুলা আসে, এবং এই নিয়মগুলোর যে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলার যে অনুপাতগুলা, এটা পরীক্ষাতে আসে। তুমি দেখবা সবগুলো প্রশ্ন এখান থেকে এই এই কয়েকটা জিনিস থেকে আসে। ঠিক আছে, যে যে ব্যাক সূত্রগুলো আছে, সূত্রগুলার কি কি সূত্র, এবং এদের ব্যতিক্রমগুলা কি কি, এবং এই ব্যতিক্রমের অনুপাতগুলা কি কি। ঠিক আছে, এই যে সাটন এবং বোভেরি, ঠিক আছে, সাটন এবং হচ্ছে বোবেরি, এরা কি করছে, এরা কি দিছে, এরা দিছে হচ্ছে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। ঠিক আছে, এটা মনে রাখবা, সাটন এবং বোবেরি এরা দিছে কি বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। ওকে, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব। এই যে প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, এটার অনুপাত কত, 1:2:1। অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে 1:2:1, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো এই জায়গায়, এই যে সন্ধ্যা মালতী, মাইরাভিলিস জালাপা, লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম বংশধরে গোলাপি বর্ণের ফুল পাওয়া যায়। তাহলে সন্ধ্যা মালতী বা হচ্ছে মাইরাভিলিস জালাপা, ঠিক আছে, এর লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং হচ্ছে সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম বংশধরে গোলাপি বা হচ্ছে পিঙ্ক বর্ণের ফুল পাওয়া যায়। Okay. তার সমপ্রকটতা, এটা কতটা অনুপাত, কত সমপ্রকটতা অনুপাত হচ্ছে 1:2:1। ঠিক আছে, 1:2:1, এটা হচ্ছে সমপ্রকটতা। ঠিক আছে, এটা এই সমপ্রকটতা কাদের মাঝখানে দেখা যায়, কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মুরগ মুরগির মাঝখানে। ঠিক আছে, কালো ও সাদা বর্ণের আন্দালুসিয়ান মুরগ মুরগির মাঝখানে। মারণ জিন বা লিথাল জিন, এখান থেকে প্রশ্নের অনুপাত কত, 2:1। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এবং এটা কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, এটা একটু মনে রাখো, হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটায়, হোমোজাইগাস অবস্থায়। ঠিক আছে, হোমোজাইগাস অবস্থায়। ওকে, আর এই জিন উপস্থিতি লক্ষ্য করেন কে, ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়ান কুয়েনো। ঠিক আছে, ফরাসি জিনতত্ত্ববিদ কুয়েনো, সে হচ্ছে ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করছে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা পরীক্ষার জন্য আসতে পারে। এবং এই জায়গায় খেয়াল করো, একটা কথা আছে যে যে সমস্ত লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়, 50% বেশি জীব মারা যায়, সেগুলোকে বলা সেমি লিথাল জিন। ঠিক আছে, সেমি সেমি মানে হচ্ছে অর্ধেক, সেক্ষেত্রে তুমি 50% দিয়ে মনে রাখতে পারো যে 50%-এর বেশি জীব মারা যায়, সেটা হচ্ছে সেমি লিথাল জিন। ওকে, সেমি লিথাল জিন। আর যেসব লিথাল জিনের 50%-এর কম সংখ্যক যে মারা যায়, সেগুলোকে বলা হয় হচ্ছে সাবভাইটাল জিন। ওকে, সাবভাইটাল জিন। তো মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিনটা কি, সেমি লিথাল ধরনের। আর ড্রোসোফিলা মাছের লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিনটা কি, সাবভাইটাল ধরনের। ঠিক আছে, এটা মনে রাখবা, কোনটা সেমি লিথাল, কোনটা সাবভাইটাল। ওকে, আর প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে শিশুদের কি হবে, প্রচ্ছন্ন লিথাল জিনের তোমার হচ্ছে যে প্রকাশের কারণে শিশুদের হবে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, এটাকে ভূমধ্যসাগরীয় রোগও বলা হয়, মাঝে মাঝে লেখছে এখানে, এটা মনে রাখবা। আচ্ছা, ও ওকে, তারপরে দেখো এই যে রোগগুলো একটু মনে রাখো, হ্যাঁ, এই রোগগুলা যে লিথাল জিন গঠিত কয়েকটা বংশগত রোগ, লিথাল জিন গঠিত কি কি রোগ হতে পারে, ঠিক আছে, নামগুলো মনে রাখবা। থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, নামগুলো একটু মনে রাখবা। রেটিনোব্লাস্টোমা, ঠিক আছে, ব্রাকিফেলাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস, ঠিক আছে, এই নামগুলো একটু মনে রাখবা। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ভিতরে প্রথমে আসছে পরিপূরক জিন। তাহলে পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত, 9:7। ঠিক আছে, 9:7। এবং এটা কই দেখা, এই এটার এক্সাম্পল দিছে তারা ল্যাথাইরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা বংশ বা হচ্ছে স্ট্রেন পাওয়া যায়, এটাকে দিয়ে তারা ব্যাখ্যা করছে হচ্ছে পরিপূরক জিন। ঠিক আছে, পরিপূরক জিন। ওকে, তারপরে দেখো এপিস্টেসিস। তাহলে একটা জিন যখন অন্য একটা নন এলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় এপিস্টেসিস। যে জিনটা বাধা দেয়, তাকে বলে এপিস্টেটিক জিন, এবং যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিক জিন, এবং যে বাধা পায় তাকে বলা হয়, হ্যাঁ, যে জিনটি বহিঃপ্রকাশে বাধা পায় তাকে বলা হাইপোস্টেটিক জিন। ওকে, তাহলে এখানে প্রকট এফিসিয়েন্সির অনুপাত কত, এটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, 13:3, 13:3। ওকে, আর দ্বৈত প্রচ্ছন্ন এফিসিয়েন্সির অনুপাত কত, 9:7। এখান থেকে মেইনলি ভাই অনুপাত গুলা পড়ো, হ্যাঁ, যা আমি বলতেছি এই কয়েকটা জিনিস যা বলতেছি এখান থেকে পরীক্ষায় আসবে। এবং মানুষের জন্মগত মুখ বধিরতা, এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ। ঠিক আছে, এই কয়েকটা দিন দেখে যাবে তো, চেকার বোর্ড পড়ার সময় না এখন। ঠিক আছে, চেকার বোর্ড পড়ার দরকার নেই।
কোন জায়গায় যেগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, অনেকগুলো জিন কাজ করে যেসব জায়গায়, যে ইনহেরিটেন্সের জন্য মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, হ্যাঁ, ভুট্টা বা গমের দানার রং, এগুলা এসব বৈশিষ্ট্যগুলো তোমরা কই পাবা? পলিজেনিক ইনহেরিটেন্সে পাবা। ঠিক আছে, এগুলো একটু দেখে যাবা। আচ্ছা, এখন খেয়াল করো এটা কে কে নামকরণ করছে? জিনতত্ত্ববিদ কে ম্যাথার। জিনতত্ত্ববিদ কে ম্যাথার সর্বপ্রথম পলিজিন নামকরণ করছে, এটা একটু পড়ে যাবা। এবং এখানে অনুপাতটা তুমি একটু মনে রাখবা যে 1:4:6 1:4:1, 1:4:6 1:4:1। ওকে, তারপরে চলো। হুম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ঠিক আছে, এখানে লিঙ্গ নির্ধারণ নীতি। তাহলে মানুষের প্রত্যেকটা কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া সব লিঙ্গে একই রকম, যেগুলোকে অটোজোম বলা হয়। বাট একটা জোড়া একটা ব্যতিক্রম, 23তম জোড়াটা ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে এইটা মানে ব্যতিক্রম মানে নারী পুরুষের ভিন্নতর, যেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম। আচ্ছা, আর এক্স 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 পদ্ধতিতে কাদের লিঙ্গ নির্ধারিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখান থেকে পরীক্ষার প্রশ্ন, এটা একটু দেখে যাওয়া। এক্স 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 পদ্ধতিতে কাদের লিঙ্গ নির্ধারিত হয়, আর এক্স 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 জিরো পদ্ধতিতে কাদের লিঙ্গ নির্ধারিত হয়? কাশফড়িং, ছারপোকা, ডায়াসকোরিয়া। ঠিক আছে, এই কয়েকটা জিনিস দেখে যাওয়া, ভিতরে এত কিছু পড়া লাগবে না। ওকে, লাল সবুজ বর্ণাঢ্যতা মানে এক্স জিন নিয়ন্ত্রিত কয়েকটা রোগ, হ্যাঁ, এক্স জিন নিয়ন্ত্রিত কয়েকটা রোগগুলা কি? লাল সবুজ বর্ণাঢ্যতা, হিমোফিলিয়া, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। আর ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এটা হচ্ছে কানের লোম। আর মানুষের কয়টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার জানা যায়? এটা হচ্ছে মোট 60টা। ঠিক আছে, 60টা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কথা জানা যায়। ওকে, এরপরে চলো, এখানে নিচের দিকে তুমি গিয়ে দেখবা কয়েকটা বংশগত রোগের কথা লেখা আছে, এখান থেকে পরীক্ষার প্রশ্ন। দেখো, ক্লাসিক হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, এটা হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে। আর ক্রিসমাস ডিজিজ, এটা হচ্ছে কি 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে। ঠিক আছে, 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে এটা হয়। এই যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এই ছকটা না পড়ে আল্লাহর রাস্তায় পরীক্ষা দিতে না, হ্যাঁ, এই নামটা, এই ছকটা না না পড়ে পরীক্ষা লিখতে যাও না, যেগুলো হচ্ছে মানুষের সেক্স লিঙ্ক কয়েকটা ডিসঅর্ডার আছে। ঠিক আছে, যেগুলো তোমার এক্স 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 বা ওয়াই ক্রোমোজোমের সাথে রিলেটেড। যে লাল সবুজ বর্ণাঢ্যতা, লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না, হিমোফিলিয়া, তো আমি তোমাকে বললাম। রাতকানা, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, ডায়াবেটিস ইনসিপিডাস। ফ্রেজাইল এক্স সিনড্রোম, ফ্রেজাইল এক্স সিনড্রোমে কি হয়? অটিজম এবং হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। আর হাইপারট্রাইকোসিস, হাইপারট্রাইকোসিস মানে কি? সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি। আর টেস্টিকুলার ফিমিনাইজেশন, পুরো ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। ওকে, আচ্ছা, এবার দেখো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, ডিএমডি। এখানে চলে আসছে, এখান থেকে তুমি কি পড়বা? দেহে প্রায় 3000 পেশি প্রোটিন থাকে। মানুষের দেহে কতটুকু বেশি প্রোটিন থাকে? প্রায় 3000। ঠিক আছে, মানুষের দেহে প্রায় হচ্ছে তোমার 3000 পেশি প্রোটিন থাকে। ঠিক আছে, একটু পড়বা। আর এবিও ব্লাড গ্রুপ, এটা করছে কে? বিজ্ঞানী কার্ল স্টেইনার। ঠিক আছে, বিজ্ঞানী কার্ল স্টেইনার। মানব দেহে কয় ধরনের অ্যান্টিজেন আছে? 400 ধরনের অ্যান্টিজেন আছে, একটু পড়বা। এবং এই জায়গায় দেখো, এই জায়গায় তাহলে তুমি খেয়াল করো, ব্লাড গ্রুপ এ, ঠিক আছে, ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি এবং হচ্ছে ব্লাড গ্রুপ ও। ঠিক আছে, এটা তোমাকে একটু পড়তে হবে। যেমন ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ এ তে তোমার কি থাকে? মেনলি এ অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন থাকে এবং হচ্ছে বি অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, ব্লাড গ্রুপ বি, বি তে থাকে বি অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি। আর এবি যেটা আছে, এবি যেটা আছে, এখানে এ ও বি দুইটা অ্যান্টিজেনই থাকে, এ ও বি দুইটা অ্যান্টিজেনই থাকে এবং কোনো অ্যান্টিবডি নাই। ঠিক আছে, আর ব্লাড গ্রুপ ও যেটা আছে, এখানে কোনো অ্যান্টিজেন নাই বাট অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোন জায়গায় কোন অ্যান্টিজেন থাকবে বা কোন জায়গায় কোন অ্যান্টিবডি থাকবে, এটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এবং কত পার্সেন্ট রোগ, যেমন 32% হচ্ছে বি ব্লাড গ্রুপ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে সার্বজনীন গ্রহিতা কারা? সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি ব্লাড গ্রুপ। আর সার্বজনীন দাতা কোনটা? এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, মোটামুটি এই কয়েকটা জিনিস পড়লে তোমার হয়ে যাবে কত পার্সেন্ট থাকে এবং কার কোন অ্যান্টিজেন থাকে, কার কোন অ্যান্টিবডি থাকে। এবং তোমার হচ্ছে যে সার্বজনীন দাতা কোনটা, সার্বজনীন গ্রহিতা কোনটা। দাতা হচ্ছে তো ও ব্লাড গ্রুপ, আর এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা। এরপর এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আর দেখো এই জায়গায় আরএস ফ্যাক্টর, হ্যাঁ, আরএস ফ্যাক্টরের মোট কয়টা অ্যান্টিজেনের সমষ্টি? এটা হচ্ছে আরএস ফ্যাক্টর মোট 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। ঠিক আছে, এর ভিতরে তোমার 3 জোড়ায় ভাগ করা যায়, সিসি, ডিডি এবং হচ্ছে ই। এবং সিডি বড় হাতের গুলো হচ্ছে মেন্ডেলীয় প্রকট, আর সিডি ছোটগুলো এগুলো হচ্ছে মেন্ডেলীয় প্রচ্ছন্ন। এটা একটু পড়বা। আচ্ছা, আর রক্ত সঞ্চালনের জটিলতা আর গর্ভধারণগত জটিলতা, এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। শিশু জীবিত থাকলেও তার দেহে প্রচন্ড রক্তাল্পতা দেখা দেয় এবং জন্মের পর তার জন্ডিস দেখা দেয়, এটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, আচ্ছা, এটা একটু দেখবা। এরপরে খেয়াল করো, মানে আরএস ফ্যাক্টরের জন্য কি কি ঝামেলা হতে পারে সেটাই বলছে। এই জায়গায় তোমার কয়েকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা জায়গা আছে যেখান থেকে বারবার প্রশ্ন আসে। যেমন এই যে এম্পেডোক্লিস, এম্পেডোক্লিসকে বলা হয় হচ্ছে বিবর্তনের জনক, এটা মনে রাখবা। এম্পেডোক্লিস বিবর্তনকে কয়টা ভাবে ভাগ করেছে? তাহলে 3টা ধাপে, একটা হচ্ছে মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন এবং হচ্ছে মেগা বিবর্তন। জাস্ট টাইপ গুলো একটু পড়ে নেবে, ভিতরে এত কিছু বিস্তারিত লাগবে না। যে বিবর্তনের 3টা ধাপ আছে, মাইক্রো বিবর্তন, ম্যাক্রো বিবর্তন এবং হচ্ছে মেগা বিবর্তন। ওকে,
এই যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ল্যামার্কের মতবাদ যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, এটা কার মতবাদ? ল্যামার্কের মতবাদ। প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা কার মতবাদ? ডারউইনিজম, ডারউইনের মতবাদ। নব্য ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণ মতবাদ নামে একটা মতবাদ আছে। আর জার্ম প্লাজম মতবাদ, এটা কার? অগাস্ট বাইজম্যানের। ঠিক আছে, জার্ম প্লাজম মতবাদ এটা কার? এটা হচ্ছে অগাস্ট বাইজম্যানের। ঠিক আছে, মেইন মতবাদ গুলা কার মতবাদ কোনটা? দা ব্রিসের হচ্ছে পরিব্যক্তি মতবাদ। ঠিক আছে, এটা। আর বায়োলজি শব্দের প্রবর্তককে আমাদের এই যে ল্যামার্ক সাহেব। ঠিক আছে, ল্যামার্ক সাহেব। ওকে, খেয়াল করে। ওকে, ওকে। আর রবার্ট ডার্উইন থেকে এখানে একটু পড়বা যে তার একটা প্রকাশিত একটা গ্রন্থ আছে, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ যে ডারউইনের একটা ডারউইনের তোমার হচ্ছে একটা কি আছে, ডারউইনের একটা বই আছে, এটাকে বলে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, যেটাকে বলে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম। এটা তিনি প্রকাশ করছে কত সালে? 1859 সালে। ঠিক আছে, 1859 সালে। ওকে, কুইক একটু রিভিউ করে দিচ্ছি ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলা। আর এখানে তুমি হচ্ছে যে এখান থেকে মেইনলি যে জিনিসটা দেখবা, এখানে যে কাদের কয়টা, ঠিক আছে, যে মানে এটা মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ থাকে? দুইটা, এক এট্রিয়াম এক ভেন্ট্রিকল। উভচর হৃৎপিণ্ডে তিন প্রকোষ্ঠ, দুইটা এট্রিয়াম একটা ভেন্ট্রিকল। সরীসৃপ হৃৎপিণ্ডে দুইটা এট্রিয়াম এবং অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত দুইটা ভেন্ট্রিকল থাকে। পাখি স্তন্যপায়ী চার প্রকোষ্ঠ বিশিষ্ট দুইটা এট্রিয়াম দুইটা ভেন্ট্রিকল। মেন কথা হচ্ছে যে কাদের কতগুলা এট্রিয়াম থাকে কতগুলা ভেন্ট্রিকল থাকে, এটা একটু পড়ে নিবা। ঠিক আছে, এটা একটু পড়ে নিবা। সমসংস্থ অঙ্গ, এটা এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এটা একটু দেখে নিবে, এটা তোমরা পড়ছো। আর সমাবৃত্তি অঙ্গ, ঠিক আছে, এটা একটু পড়বা। সমসংস্থ অঙ্গ এবং হচ্ছে সমাবৃত্তি অঙ্গ, এটা একটু দেখে যাবা। এবং নিষ্ক্রিয় অঙ্গ কি কি আছে? ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ কি কি আছে দেখো, এই নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম পড়ে যেতে হবে। নিষ্ক্রিয় অঙ্গ আমাদের দেহে কি কি আছে? কানের পেশি, পুচ্ছাস্থি বা কক্সিক্স, অ্যাপেন্ডিক্স, মানে মেইন যেসব আমার এখানে লেখা আছে যে এগুলো হচ্ছে মানবদের নিষ্ক্রিয় অঙ্গ, সেগুলোর নাম তোমাকে পারতে হবে। ওকে, এরপর দেখো গুড়ার বিবর্তনের ধারা। গুড়ার বিবর্তনের ধারা স্টেপটা একটু দেখে দাও। ঠিক আছে, এবং এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিক গুড়া কোনটা? আধুনিক গুড়া হচ্ছে ইকুয়াস। ঠিক আছে, এবং এদের এই স্টেপটা পড়তে পারলে ভালো, বাট পড়তে না পারলে খুব একটা বেশি সমস্যা নাই। জাস্ট মনে রাখো ইকুয়াস হচ্ছে কি আধুনিক গুড়া। ঠিক আছে, ইকুয়াস হচ্ছে কি আধুনিক গুড়া, এটা একটু মনে রাখো। ঠিক আছে, আর্কিওপটেরিক্স। ঠিক আছে, আর্কিওপটেরিক্স এর ভিতরে বলা হয় সংযোগকারী যোগসূত্র। এবং এদের আর্কিওপটেরিক্স এর ভিতরে কাদের কাদের বৈশিষ্ট্য আছে? তারা হচ্ছে সরীসৃপ এবং হচ্ছে পাখি। সরীসৃপ এবং হচ্ছে পাখি উভয় শ্রেণীর বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, মানে উভয় শ্রেণীর কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র বলা হয়। এবং পাখিরা হচ্ছে কি মহিমান্বিত সরীসৃপ। এটা একটু পুরো, পাখিরা হচ্ছে কি মহিমান্বিত সরীসৃপ। ঠিক আছে, পাখিরা হচ্ছে মহিমান্বিত সরীসৃপ। ওকে, এরপরে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই জায়গা থেকে তুমি কয়েকটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে পড়বে, যে রিসেন্ট ইপক যেটা আছে, এখানে আধুনিক মানুষ এবং সভ্যতার উদ্ভব ঘটছে। প্লিওসিন, প্লিওসিন যুগে হচ্ছে মানুষের উদ্ভব ঘটছে। কয়েকটা জিনিস স্পেসিফিক্যালি আমি তোমাকে বলে দিই, যে জুরাসিক। ঠিক আছে, জুরাসিক যে যুগটা, এই জায়গায় বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছিল এবং দাঁতযুক্ত প্রথম পাখির উদ্ভব ঘটছে। এবং এগুলো কিন্তু এরা, ঠিক আছে, মেসোজোয়িক এরা এই যে এটাকে বলা হয় হচ্ছে সরীসৃপের যুগ। মেসোজোয়িক এরা এটাকে বলা হয় সরীসৃপের যুগ। ওকে, আর ক্রিটেসিয়াসে কি হয়? ক্রিটেসিয়াসে ডাইনোসরের প্রাধান্য এবং হচ্ছে বিলুপ্তি ঘটে। আর ট্রায়াসিকে কি হয়? ডাইনোসরের উদ্ভব হয় এবং স্তন্যপায়ী সদৃশ সরীসৃপের প্রাধান্য পাওয়া যায়। ওকে, আর হচ্ছে তুমি খেয়াল করো উভচরের যুগ, এটা একটু মনে রাখবা। উভচরের যুগ, তারপর হচ্ছে তোমার হচ্ছে মাছের যুগ। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, মাছের যুগ, উভচরের যুগ, এগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে তোমার মাছের উদ্ভব হয় কখন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস যেগুলা এই জায়গায় আমি ব্লক করে দিছি, এই কয়েকটা জিনিস তুমি একটু মনে রাখবা। ঠিক আছে, কয়েকটা জিনিস মনে রাখলে হবে। ঠিক আছে, এবং কোনো জীবাশ্ম নয়, আর্কিওজয়িক। ঠিক আছে, এখানে যেগুলো আমি মার্ক করে দিছি, এখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ আশা করি যে প্রাধান্য মানে পরীক্ষাতে আসবে। এই কয়েকটা জিনিসই তুমি একটু ভালো মতো দেখে যাও, যদি সব পড়তে না পারো। সব পড়তে হলে তো অবশ্যই ভালো, আর পড়তে না পারলে এই কয়েকটা জিনিস তুমি একটু পড়বা। আর অস্ট্রেলিয়া মহাদেশে থাকে হচ্ছে মার্সোপিয়াল স্তন্যপায়ী। ঠিক আছে, অস্ট্রেলিয়া মহাদেশে থাকে হচ্ছে মার্সোপিয়াল স্তন্যপায়ী। ঠিক আছে, এবার চলো আমরা এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি করে একবার দেখে যাই যে এখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসছে। দেন এগুলো আমরা বলছি, এটা নিয়ে আমরা আসলে কি কি লাগবে। এই যে বংশগতিবিদ্যার জনক সে 34 প্রকার মটরশুটির এবং 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছে। 34 প্রকার মটরশুটির 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তারা হচ্ছে যে
ই করছে, মানে কি করছে, গবেষণা করছে, যেগুলো এখানে লেখা আছে, এটা আমরা বলছি একটু আগে। এখানে সবগুলো অনুপাত দেওয়া আছে, এই অনুপাতগুলো একবার পড়ে ফেলবা। কোনটার অনুপাত কত, দ্বৈত প্রচ্ছন্ন এর অনুপাত কত, ঠিক আছে, এই অনুপাতগুলো পড়ে ফেলবা। দেখো, মেন্ডেল তার মটরশুঁটি গবেষণা কত জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বিপরীতধর্মী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন, এটা আমরা একটু আগে দেখছি। এখানে কি, এখানে আনসার হবে 7 জোড়া, তাই না? আমরা একটু আগে বলছি এটা হচ্ছে 7 জোড়া। ওকে, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত, পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত, এটা হচ্ছে 9:7, তাই না? 9:7, সুন্দর করে আমাদের ছক আছে এই জায়গায়, খেয়াল করে, এই যে 9:7 দুইটা, একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, একটা হচ্ছে পরিপূরক জিন, আর প্রকট এপিস্টেসিস 13:3, ঠিক আছে? এখানে অনুপাতগুলা কিন্তু তোমাকে অবশ্যই পড়ে ফেলতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ কি আসলে, মেনলি কি হবে মাসকুলার ডিস্ট্রফিতে, এখানে কি হবে, এখানে তোমার মেনলি যেটা হবে সেটা হচ্ছে পেশির দুর্বলতা এবং সমন্বয়ের অভাব দেখা দিবে। ওকে, এই যে এখানে এখানে আমাদের সব লিঙ্গ জড়িত অস্বাভাবিকতাগুলো দেওয়া আছে, যেটা আমরা একটু আগে পড়ছি। ওকে, এটা তুমি আবার পড়ে ফেলবা। ওকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই তথ্যের জনক কে? তথ্যের জনক হচ্ছে চার্লস ডারউইন, ঠিক আছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই তথ্যের জনক হচ্ছে আমাদের রবার্ট চার্লস ডারউইন, চার্লস ডারউইন। বংশগতীয় পরীক্ষার জন্য মেন্ডেল কোন গাছ নির্বাচন করেছিলেন? এটা খুবই স্বাভাবিক যে তিনি মটরশুঁটি গাছটাকেই বেছে নিয়েছিলেন, ঠিক আছে, মটরশুঁটি গাছ। বংশগতিবিদ্যার জনককে, বংশগতিবিদ্যার জনক যদি আমি বলি, বংশগতিবিদ্যার জনককে, ঠিক আছে, এটা হচ্ছে মেন্ডেল। ডারউইন দেখে দাগাই ফেলো না অতিরিক্ত উৎসাহে, এটা হচ্ছে মেন্ডেল, ঠিক আছে? ল্যাথারাস ওরেটাস প্রজাতির দুইটা সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেন সংকরণ করা হলে একটা জনকে বেগুনি ও সাদা ফুলের অনুপাত কত হবে, ঠিক আছে? বেগুনি এবং হচ্ছে সাদা ফুলের অনুপাত কত হবে, কত হবে, এটা আমরা একটু আগেই পড়ছি, 9:7 হবে। জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন জোড়াকে পরস্পরে কি বলে? এলিল বলে, তাই না? জিন জোড়ার প্রত্যেকটা, মানে একটাকে অপরটার কি বলবে, একটাকে অপরটার কি বলবে, ঠিক আছে, এলিল বলবে। ওকে, ডাইনোসরের আবির্ভাব ঘটে কোন যুগে? ডাইনোসরের আবির্ভাব ঘটে কোন যুগে? ওই যে আমরা একটু আগে এটা দেখাইছি, ডাইনোসরের আবির্ভাব ঘটে হচ্ছে মেসোজোইক, ঠিক আছে, মেসোজোইক, ঠিক আছে, মেসোজোইক। ওকে, আর্কিওপ্টেরিক্সের যে শ্রেণীর সংযোগ স্থাপন করে, একটু আগে আমরা দেখাইছি যে আর্কিওপ্টেরিক্স কাদের সংযোগ স্থাপন করে, এটা হচ্ছে তারা পাখি এবং হচ্ছে সরীসৃপ, পাখি এবং সরীসৃপ, তাই না? একটু আগে আমরা বলছি। ডাবল রিসিসিভ এপিস্টেসিস বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, ঠিক আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত কত? দেখছো, অনুপাত থেকে বারবার তারা প্রশ্ন করতেছে, ঠিক আছে, অনুপাত থেকে বারবার তারা প্রশ্ন করতেছে, 9:7, এই যে এখানে আমরা সুন্দর করে দিয়ে রাখছি, ঠিক আছে, আমরা সুন্দর করে দিয়ে রাখছি, এই ছকটা বারবার বলতেছি, এই ছকটা যেটা আমরা দিয়ে রাখছি একটু আগে, সেটা অবশ্যই পড়বা, ঠিক আছে? যেটা আমরা দিয়ে রাখছি একটু আগে দেখালাম, এই যে দ্বৈত প্রচ্ছন্ন পরিপূরক জিন 9:7, তাহলে এটা তোমাকে অবশ্যই পড়ে ফেলতে হবে। ওকে, এরপর দেখো, কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন? ভাই কে দিছে এটা? ডারউইন, তাই না? ডারউইন দিছে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আচ্ছা, মনোহাইব্রিড কোষে দ্বিতীয় বংশধরের প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত কত? এটা আমরা একটু আগেই পড়লাম, ঠিক আছে, মনোহাইব্রিড কোষের ক্ষেত্রে আমরা একটু আগেই পড়লাম, ঠিক আছে, যে এটা হবে 3:1, তাই না? 3:1। বি ব্লাড গ্রুপে অ্যান্টিবডি থাকে, বি ব্লাড গ্রুপ হচ্ছে বি অ্যান্টিজেন থাকবে এবং হচ্ছে এ অ্যান্টিবডি থাকবে, তাহলে এনটি এ, ঠিক আছে, এন থাকে। এবি ব্লাড গ্রুপকে বলা হয় কি? ইউনিভার্সাল, ইউনিভার্সাল কি বলা হয়? রিসিভার, সে সবসময় রিসিভ করতে পারে, বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সে রিসিভ করতে পারে, ঠিক আছে? জীবের বংশগতির মৌলিক এবং হচ্ছে কার্যিক একক কোনটা? বংশগতির মৌলিক এবং হচ্ছে কার্যিক একক কোনটা? এটা হচ্ছে জিন, ঠিক আছে, মৌলিক এবং কার্যিক একক হচ্ছে জিন। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফলাফল কোনটা? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফলাফল কোনটা? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফলাফল ফলাফল কোনটা, এটা যদি আমি বলি তাহলে এটা কত হবে? একটু আগে আমরা দেখছি যে 9:3:3:1। প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? প্রকট এপিস্টেসিস, ঠিক আছে, প্রকট এপিস্টেসিসের অনুপাত কত? 13:3। দেখো, অনুপাতগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসতেছে। ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে? ঠিক আছে, ডাইনোসরের বিস্তার ছিল কোন মহাকালে? একটু আগে আমরা এটা দেখছি, ডাইনোসরের বিস্তারের কাহিনী আমরা সব মেসোজোইক যুগে পড়ছি, তাই না? মেসোজোইক, মেসোজোইক মহাকালের কথা বলছি আমরা। মেসোজোইকের ভিতরে ট্রায়াসিক ছিল, জুরাসিক ছিল, ক্রিটিসিয়াস ছিল, এবং প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। কোথাও উদ্ভব ঘটছে, কোনো জায়গায় ট্রায়াসিক যুগে জায়গায় উদ্ভব ঘটছে, ঠিক আছে, এবং জুরাসিক এই জায়গায় এই কালে তার বিভিন্ন রকম ডাইনোসর ছিল, ঠিক আছে। আর ক্রিটিসিয়াস যুগে ডাইনোসরের প্রাধান্য এবং হচ্ছে বিলুপ্তি হয়েছে। আচ্ছা, ভূতাত্ত্বিক কালক্রমের কোন কালে প্রথম হ্যাঁ, প্রথম দাঁতযুক্ত পাখির আবির্ভাব ঘটে? এটা হচ্ছে জুরাসিক, ঠিক আছে, জুরাসিক। একটু আগে আমরা দেখাচ্ছি ছক থেকে, দাঁতযুক্ত প্রথম পাখি ছিল এই জায়গায়। ইনহিবিটর জিন কি? ইনহিবিটর জিন হচ্ছে বাধাদানকারী জিন, ঠিক আছে। ইনহিবিটর জিন কি? ইনহিবিটর জিন হচ্ছে বাধাদানকারী জিন, ইনহিবিট করে বা হচ্ছে বাধা দেয়, ঠিক আছে, ইনহিবিট করে বা বাধা দেয়। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? বারবার এই সেম জিনিস আমাদের সামনে আসতেছে, এটা হচ্ছে 9:7। একটু আগেও ছিল এটা। মানুষের দেহ কোষে কয়টা অপোজম থাকে? অপোজম কি বলে? অটোজম থাকে, অটোজম থাকে, ঠিক আছে, অটোজম থাকে, খেয়াল করো, অটোজম থাকে কিন্তু 22 জোড়া, 22 জোড়া, তাই না? 23 জোড়ার ভিতরে 22 জোড়া অটোজম, তাহলে 22 জোড়া করলে মেনলি কত হবে? 44টা হবে, ঠিক আছে, 44টা হবে, এই তো।
তাহলে আশা করি যে তোমরা এগুলা পারবা এবং খুব ভালো একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। কেউ টেনশন করিও না, ভালো মতো পরীক্ষা দাও। ওকে, তাহলে আমরা রেখে দিই এখানে। ওকে, আসসালামু আলাইকুম।